ওকে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা ভালো রয়েছো। আমরা এমন একটা পরিকল্পনা করেছি যে পরিকল্পনায় ইনশাল্লাহ মাত্র 1 মাসের মধ্যে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা শেষ করে দেবো। ঠিক আছে? তো এটা এমন একটা মানে প্ল্যান বলতে পারো, যে প্ল্যানটা হচ্ছে সলভ ক্লাস। ক্লাসগুলো হবে সলভ ক্লাস, কিন্তু এই সলভ ক্লাসগুলোতে আমরা বিগত 14 বছরের কোশ্চেনও সলভ করব এবং একই সঙ্গে শিখবো। তো আমার যেটা দায়িত্ব, আমি তো বুঝতে পারতেছি কি করলে তোমরা শিখবা, কি করলে তোমাদের ইজি হবে, সেইটাই কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি। টানা একদিন বসে বসে কিন্তু এই জিনিসটা আমি থিঙ্কিং করে এই জিনিসটা বের করছি। তো আমার প্ল্যান অনুসারে তোমরা যদি চলো, তাহলে আমরা খুব ইজিলি শেষ করতে পারবো। কাউকে ফেল তো দূরের কথা, ফেল তো দূরের কথা, যারা একটু অনুসরণ করবা তারা A+ পাবা। ঠিক আছে? স্যারদের 20 মার্ক বাদ দিয়েই খুব ভালো একটা রেজাল্ট করবা, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আসো, প্রথমে যে জিনিসটা একটু বুঝাই দিতে চাচ্ছি। তোমরা যারা 22 সেশন, তোমাদের তো পরীক্ষা কিছুদিন পরেই, অর্থাৎ আগস্টের ওই দিকে কিন্তু হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। এই যে আমি বলছি আগস্টকে টার্গেট করে কিন্তু আমরা পড়বো, কিন্তু আমরা জুলাইয়ের মধ্যে শেষ করব। আর যারা 23-24 সেশন, তোমাদের তো পরীক্ষা পরবর্তী বছর 2025-এর আগস্টের ওই দিকে। তো আমাদের ব্যাচে তোমরা নতুন পুরাতন সবাই এডমিট আছো। তো যাদের পরীক্ষা কিছুদিন পর, তারা তো ফোর্সলি একটু পড়াশোনা করবা, আর যারা নতুন তারাও এই রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করে। দেখবা যে শেষ হবে, আবারও শেষ করবো আমরা, আবারও নতুন ব্যাচ আসবে, তাতেও শেষ করানো হবে। অর্থাৎ যারা নতুন ফার্স্টে তাদের ক্লাস হতেই থাকবে, আর যারা ওল্ড তাদেরকে আমরা আগে পাশের চিন্তা মাথা থেকে বের করে দিয়ে A+ নিশ্চিত করে দেই আগে। দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে না, সেই সিলেবাসটা আমি কিন্তু হলো সুন্দরভাবে পর্যালোচনা করেছি। তো পর্যালোচনা করার পর এই টপিকস গুলো বের হয়েছে, যে টপিকস গুলা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলো, ডিগ্রি শিক্ষার্থী বলো, 7 কলেজের শিক্ষার্থী বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, চার্টার অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট বলো, এই যে আমি নিজে এই ক্লাসগুলো করতেছি এখন, একটু অ্যাপ্লাইড। তো এই টপিকস গুলাই শুধু আছে। তো এই জায়গায় তোমরা একটু মনোযোগী হবা আশা করব। এই যে এই জায়গাটা একটু মনোযোগী হবা। দেখো, আমি একদম নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে প্রায় 13টার মতো টপিকস দিছি। এর মধ্যে দেখো একই টপিকস রিপিট হয়েছে, তোমাদের কাছে কিন্তু এগুলো আছে। তো এই যে দেখো বলে দিয়েছি, এই যে এই জিনিসগুলো দেখো মার্ক বলে দিয়েছি। তো এই জায়গাটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই, বা থাকারও উচিতও না যে আমি ফেল করব। এখন দায়িত্ব এই কয়েকটা জিনিস আমি শিখাই দিতেছি, পারো না যেহেতু আমি শিখাই দিতেছি, যেখানে সমস্যা হচ্ছে সেই জিনিসটা বলে দিতেছি, তুমি প্র্যাকটিস করো, যেখানে সমস্যা হবে সেটা আমাকে বলবা। এই, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তো আজকে আমরা হলো, যেহেতু প্রথম ক্লাস করতেছি, এই প্রথম ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন এইটা শিখবো, অর্থাৎ হচ্ছে সলভ করব এবং একই সঙ্গে শিখবো। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর আমরা 3টা ক্লাস নেব, সলভ ক্লাস। আর আমি কিন্তু তোমাদের এটাও বলছি যে এই সলভ ক্লাসগুলোতে, মাইক্রোফোন অফ করে রাখো, আমরা এই সলভ ক্লাসগুলোতে 10 থেকে 2023 সালের কোশ্চেন, প্রায় 14 বছরের কোশ্চেন কিন্তু সলভ করব। ঠিক আছে? সুতরাং ওই যারা প্রথম থেকে প্রাইভেট পড়ছে, তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে, আমরা 1 মাসে সেই প্রস্তুতিটা নিব। ওকে? তো আমার খুবই খারাপ লাগলো, কষ্ট লাগলো, তোমরা আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট এডমিট আছো, কিন্তু এখানে যে দিক নির্দেশনা দিয়েছি, যে অ্যাটলিস্ট না পারো ছক তো কাটতে জানো, সেই ছক কাটছো সেটা অ্যাটলিস্ট তুমি ফেসবুকে পোস্ট করো, এটা আমি দেখবো। আমি কিন্তু তোমাদের যারা যারা পোস্ট করছো তাদেরটা দেখছি। তো নেক্সট দিন যেন আর কেউ মিস না করো। নেক্সট দিনের পড়াও ঠিক এভাবে ডেট উল্লেখ করে, তারিখ উল্লেখ করে আমি কিন্তু তোমাদের পড়া দিয়ে দিব। এই যে আমি কিন্তু তোমাদের হলো, এই যে এখানে হোমওয়ার্ক শিট, এই যে কোশ্চেন, এটা একটু তোমাদের দেখানি আমি মূল ক্লাসে যাচ্ছি। এই যে দেখো আমি রেডি করে ফেলছি, তোমাদের 5 তারিখেও 2 নম্বর সলভ ক্লাসটা হবে। আমি 4 থেকে 5টা
কোশ্চেন আবার এই পিডিএফ ফাইলে অ্যাড করে তোমাদের ওগুলো হোমওয়ার্ক হিসেবে দিব। তো আজকে যে 4টা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, তোমরা কয়েকজন করছো, কয়েকজন হয়তো বা করছো পোস্ট করনি, অথবা অনেকে চেষ্টা করছো পারোনি। টেনশন নেওয়ার দরকার নেই, আজকের ক্লাসে আমি এই 4টা কোশ্চেন একদম ওয়ার্ড বাই ধরে 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 শিখাবো। একদম নতুন করে শিখবা, একটু খালি ধৈর্য ধরো। আমি প্রারম্ভিক সূচনামূলক কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো দিয়ে নেই। তো এখন আগামীকালকে, সরি হ্যাঁ আগামীকালকে কিন্তু আবার 5 জুলাই আবার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর কিন্তু আবার এরকম একটা সলভ ক্লাস হবে রাত 10টা 10 মিনিটে। ঠিক আছে? আর আমি কোশ্চেন দিব 2014 থেকে 2018 সালের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট 7 কলেজের কোশ্চেন থেকে সিলেক্টেড কোশ্চেন গুলা 14 থেকে 18 সালে যেগুলো আমার পছন্দ হয় আমি এভাবে আবার দিয়ে দিব। ওগুলো একটু তোমরা প্র্যাকটিস করবা। আর এখানে আমি দিক নির্দেশনা দিয়েছি যেভাবে, যে তোমরা একটু পোস্ট করবা, যে তোমরা যে করলা ওগুলো আমি দেখতেছি, দেখে কিন্তু বলতেছি অমুক তুমি এভাবে করিও, তাহলে তোমার সময় বাঁচবে। যেমন তৃষা আছে না, তৃষা হচ্ছে ব্যালেন্সিং সিস্টেমে করতেছে, তাহলে তৃষার ওইটা করতে কিন্তু সময় যাচ্ছে। তাহলে ওকে আমি বললাম যে তুমি একদম ডিরেক্ট করবা, তাহলে ডিরেক্ট করলে তোমার সময় কম লাগবে। যেহেতু তৃষা হচ্ছে হয়তো বা প্রথম সবে মাত্র করতেছে, অ্যাজ এ রেজাল্ট ও অনেকটাই বুঝবে না ওইটা। তো অ্যাজ এ রেজাল্ট ব্যালেন্সিং সিস্টেম করলে ওর জন্য সুবিধা হচ্ছে, ক্যালকুলেশন দুপাশ মিলে যাচ্ছে। তো দুই একবার ওইটা দিয়ে প্র্যাকটিস করুক, পরবর্তীতে যাতে ব্যালেন্স না করে সরাসরি করে, যেরকম আমাদের ইলিয়াসও করছে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো কিন্তু এখানে থাকবে। এই হলো বিষয়। তো আগামীকালকেও কিন্তু ঠিক 10টা 10 মিনিটে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের 2 নম্বর ক্লাসটা আমি করাবো। ঠিক আছে? 2 নম্বর ক্লাসটা হবে। ওকে, এটা যেন মনে থাকে। তো আসো আমরা এখন আমাদের এই কোশ্চেন গুলো সলভ করব। একদম আমি ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে ব্যাখ্যা করে বলবো। তার আগে আর একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই। এই যে এই চার্টটাতে কিছু কথা বলছি, এইটাতেই তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট কিভাবে তোমরা পড়বা, অ্যাকাউন্টিং কিভাবে শিখবা সেটা আমি বলে দিয়েছি। এখানে একদম সুনির্দিষ্ট করে কয়েকটা কথা বলছি, যে তুমি যদি অ্যাকাউন্টিং শিখতে চাও, তাহলে তুমি অ্যাকাউন্টিং সাবজেক্টের বা অ্যাকাউন্টিং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ট্রানজেকশন। এর মানে হলো লেনদেন। আসলে এর উচ্চারণটা ট্রানজেকশন না, এই টটারে ঠ করে দাও, ট্রানজেকশন। এই উচ্চারণে শিখবো। আমারও সমস্যা আছে, আমারও সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ সবে সবে শিখাবো। এটা ট্রানজেকশন না ট্রানজেকশন, মানে ঠ। এগুলা একটু মাথায় রাখবা, উচ্চারণ শিখতে হবে। আমি তোমাদের একাধারে এটা ভালো রেজাল্ট করার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুত করব। ঠিক আছে? আমার ব্যাচ থেকে কাউরে বের বের করবো না আমি। তোমরা আমার সঙ্গে একদম জব রিলেটেড পর্যন্ত দিক নির্দেশনা পর্যন্ত থাকবা। তাহলে অ্যাকাউন্টিং শিখতে চাইলে অ্যাকাউন্টিং সাবজেক্টের ট্রানজেকশন সম্পর্কে তোমার জানতে হবে। ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন। আর একটা লেনদেনের ভিতর অ্যাকাউন্ট থাকে, 2টা অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট মানে হিসাব। সেই অ্যাকাউন্ট গুলো তোমাকে চিনতে হবে। ওই অ্যাকাউন্ট যদি তুমি চিনতে পারো, তাহলে ইজিলি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা, যেটা আমরা তোমাদের 1 নম্বর লেকচার শিটে বুঝাই দিয়েছি। তো আজকে আমি ওই জিনিসগুলো বুঝাবো না। তোমাদের 1 নম্বর লেকচার শিট, 2 নম্বর লেকচার শিট পড়তে বলছি, দিয়েছি, পড়ে নিও। এই জিনিসটা শেখা হলে তোমাদের এই প্রসেসটা মেনটেন করতে হবে। তোমাকে ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে জানতে হবে। যেমন কে জানি বললো না, ইনভেন্টরি সিস্টেমটা একটু শিখাই দিন। হ্যাঁ, আজকে খুব সুন্দর করে ওই জিনিসটা বুঝাই দিবনি, কেন করতে হয়, কিভাবে করতে হয় বুঝাই দিবনি, আর যাতে সমস্যা না হয়। তো ইনভেন্টরি সিস্টেম যেটা আছে ওইটা সম্পর্কে ধারণা রাখতে হবে। লেকচার 1-এ ওইটা নিয়ে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নেবে। ক্লাসও আছে, 9টা ক্লাস হয়ে গেছে, 9টা ক্লাসের মধ্যে সব কভার হবে। এছাড়া দেখো বেসিক ইংলিশ ওয়ার্ড, বেসিক ইংলিশ ওয়ার্ড সাব লেকচার শিট 1। আর সম্ভবত 4 নম্বর লেকচার শিটে, সাব লেকচার শিট 1-এ হলো বাংলা দেওয়া আছে, আর 4 নম্বর লেকচার শিটে ওগুলোরই ইংরেজি দেওয়া আছে, যেটা ট্রায়াল ব্যালেন্স আমরা করছি সেটাতে। তো ওইখান থেকে ইংলিশ ওয়ার্ড গুলো জেনে নিতে হবে, এবং নিজে থেকে যেটা জানো না সেটা লিখে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? আর বেসিক কিছু রুলস এবং প্র্যাকটিস যদি করো, ইজিলি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা তোমরা শিখতে পারবে, জানতে পারবা। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের মেইন অংশে চলে আসলাম। ঠিক আছে? আর কোনো এক্সট্রা কথা বলবো না, সরাসরি একদম ওয়ার্ড বাই ধরে 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 আমি পড়াবো এখন। ঠিক আছে? তো আজকে 4 তারিখ, আমাদের 1 নম্বর ক্লাস। আমরা কোশ্চেন গুলো নিয়েছি 2010 সাল এবং 14 সালের কোশ্চেন থেকে 14 সাল পর্যন্ত। ঠিক আছে? যদিও আমি তোমাদের বলি 2010 এবং 13 সালে সকল মানে ডিপার্টমেন্টের একই কোশ্চেনে এক্সাম হয়েছিল। তো 2010 থেকে 13 পর্যন্ত দেখলাম মাত্র 3টা কোশ্চেন অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে করছে, এই কারণে 14 থেকে একটা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। ওকে, আসো দেখো 2010 সালের যে কোশ্চেনটা সেইটাই আবার 2016 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে রিপিট করছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট একদম হুবহু। তাহলে আসো আমি একদম ওয়ার্ড বাই ধরে ধরে আমি পড়াচ্ছি। এই দেখো এখানে কি আছে, ফ্রম।
ফ্রম মানে কি হতে, ফ্রম মানে হতে, প্রিপোজিশন ওইটাই, ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন। এখানে কিছু ট্রানজেকশন মানে কিছু আছে, সেটাকে ফলো করতে বলছে, ওই ফলো কি তো কোনো কিছু হতে, সেই কোনো কিছু বলতে ট্রানজেকশনকে বোঝাইছে। তাহলে ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন, ট্রানজেকশন মানে লেনদেন, তাহলে কিছু লেনদেনকে ফলো ফলো করার পর বা ওই ফলো করে প্রিপার এ টেবুলার অ্যানালাইসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ড ভাঙে দিতে গেলে একটু সমস্যা হবে আমারও, কিন্তু তারপর আমি জয়েন্টলি করতেছি। হ্যাঁ, প্রিপার এ টেবুলার সামারি, তোমাকে একটা টেবুলার সামারি তৈরি করতে বলছে অফ দ্য ট্রানজেকশন ফলোইং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে তুমি যে টেবুলার সামারিটা তৈরি করবা সেটাতে যেন তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর কি প্রভাব পড়ছে সেটা যেন উল্লেখ করো। তো ন্যাচারালি আমরা যখন টেবুলার সামারি করি তখন অটোমেটিক্যালি আমাদের সম্পদ বাড়লো না ব্যয় বাড়লো না উপর দিকে দায় বাড়লো, এটা অটোমেটিক্যালি রিপ্রেজেন্ট হয়। তো স্বাভাবিকভাবে ওই জেলাও সেই গদু, ইংরেজিতে কি বলে বলুক ডাজেন্ট ম্যাটার, বুঝে নিবা যে টেবুলার সামারি বলছে মানে তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ছকটা করতে বলছে। ঠিক আছে, এটা হলো মূল কথা। এছাড়াও আমি তোমাদের একটা জিনিস বলে দিতেছি, আমরা তোমাদের লেকচার শিটে সুন্দর করে বলছি যে কোন একটা কোশ্চেনে যদি তুমি এই শব্দগুলো পাও, এখানে দেখো কোন একটা কোশ্চেনে রিকোয়ারমেন্টে যদি তুমি এই শব্দগুলো পাও তাহলে বুঝে নিবা তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি কোথাও যদি পাও তাহলে তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে, এর বাইরে আর এক্সট্রা কিছু জানার দরকার নেই। এখানে দেখো খুব সুন্দর করে বলা আছে, শো দা ইফেক্ট অফ ইজ অফ দ্য অ্যাবোভ ট্রানজেকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওই দিন শেষে সামারি অফ দ্য ট্রানজেকশন প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। দিন শেষে যেটাই হোক না কেন তোমাদের হলো এই রকম হচ্ছে লেনদেন দেওয়া থাকবে, এইটা যদি উঠাই দেই, এই যে উঠাই দিলাম, এই এমন কিছু ট্রানজেকশন দেওয়া থাকবে, উপরে বলবে অথবা নিচে বলবো ওই কথাগুলা, বলে বলবে যে অ্যাকাউন্টিং সামারি তৈরি করো। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সামারি তৈরি করতে গেলে তোমাকে আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ট্রানজেকশনের জাবেদা করা শিখতে হবে। তো আমি প্রথমে জাবেদা করা শিখাবো, একই সঙ্গে বাংলা বলে বলে উচ্চারণ উচ্চারণ করে করে শিখাই দিব, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবং তোমাদের সঙ্গে যে লেকচার শিট গুলো আমরা দিয়েছি, এই যে লেকচার শিট গুলা এর সঙ্গে মিলিয়ে দেখাবো যে কোনটা দেখো কার সঙ্গে মিলতেছে। ঠিক আছে, দেখো এই জায়গাটা দেখো, এই একটা দিয়ে 1 তারিখে যত ট্রানজেকশন আছে সবগুলো আমরা শেষ করব। দেখো, কোনো একটা প্রশ্ন যখন তোমরা সলভ করবা সেটার 1 তারিখে খেয়াল করবা, 1 তারিখে যা নিয়ে ব্যবসা শুরু করবে যত কিছু থাকবে ওই সবকিছু হলো ডেবিট হবে, আর সবকিছু যোগফল দিয়ে মূলধন হিসাব ক্রেডিট করে ফেলবা। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু হয় ইন ক্যাশ, ইন ফার্নিচার বা ইকুইপমেন্ট সাপ্লাইজ অদার অ্যাসেট, যে কোনো অ্যাসেট নিয়ে যদি ব্যবসা প্রতিষ্ঠান কেউ শুরু করে সেই অ্যাসেট গুলো স্ব স্ব অ্যাসেট হিসাব ডেবিট হবে, আর অপরদিকে সবগুলো যোগফল ক্রেডিট হবে। ঠিক আছে, কেউ যদি হলো ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, দায় মানে আমাদের ক্যাপিটাল মানে তো মালিকানা সত্ত্ব বোঝায়, তাহলে এল মানে লাইবিলিটিস, লাইবিলিটিস এর উদাহরণ আমরা জানি। যদি কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায় নিয়ে শুরু হয়, যেমন ডেট মানে হলো ঋণ, অথবা ডিবেঞ্জার এটা মানে হলো ঋণ, কেউ যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে তোমরা মাথায় রাখবা, তোমাদের আমি এই জিনিসটা বলছি যে তুমি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, তুমি চিন্তা করবা ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো কি গেল। তুমি যখন কারো কাছ থেকে ঋণ নিবা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো, ক্যাশ আসলো, ক্যাশ নগদ টাকা আসে। এই কারণে ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদ বাড়ে সেটা ডেবিট হয়। কেন টাকা আসলো, কারণ কারো কাছ থেকে তুমি নিছো, তাহলে ওইটা তোমাকে দিতে হবে। এই যে দিতে হবে কাউকে, ওটাই পেয়েবল। এখানে কি পেয়েবল, এটা হলো তোমার হলো ডেট পেয়েবল, মানে ঋণ পেয়েবল। তাহলে 1 তারিখে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করো তাহলে ক্যাশ ডেবিট হবে, আর অপরদিকে ওই ঋণ হিসাব ক্রেডিট হবে। এইটা নিয়ে একটা ঝামেলা আছে যেটা 4 নম্বর আমি বুঝাই দিব। তাহলে নর্মালি তোমরা কি বুঝলা, নর্মালি এখানে বুঝলা যে 1 তারিখে যা নিয়ে ব্যবসা শুরু করবে ওই জিনিসটাকে আমরা সম্পদ হিসেবে কনসিডার করব, এবং স্ব স্ব হিসাবকে আমরা ডেবিট ধরবো আর ক্যাপিটাল হিসাব ক্রেডিট ধরবো। তাহলে দেখো ওইটারে ব্যবহার আমরা এখন করব এখানে। এখানে দেখো স্টার্ট মানে শুরু হওয়া, স্টার্টেড শুরু করেছে, শুরু কিন্তু করে ফেলছে, পাস্ট টেন্সে আছে। বিজনেস, এখানে ব্রিং মানে আনা, আইএনজি ব্রিঙ্গিং
মানে আনিত হয়েছিল, ঠিক আছে, টাকা 1 লাখ ক্যাশ। তাহলে কেউ একজন মিস্টার জামান অথবা যে কেউ না কেউ 1 লক্ষ টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করছে। তাহলে এটা কি সম্পদ না? ব্যবসা প্রতিষ্ঠানে কি টাকা আসলো? হ্যাঁ আসলো। কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে ওই ক্যাশ ডেবিট। তাহলে সুন্দরভাবে ক্যাশ ডেবিট দিয়ে এখানে এই যে 1 লাখ টাকা লিখবা। আরো কোনো কিছুকে নিয়ে আসছে? মনে করো যে আর কোনো কিছু নিয়ে আসেনি, মনে করো যে এই জিনিসগুলো নাই, তাহলে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে আমরা তখন ক্যাশ ডেবিট করে দিতাম, আর অপরদিকে ক্যাপিটাল এখানে 1 লক্ষ টাকা করে দিতাম। এমনও ট্রানজেকশন কিছু পাবা, এমনও পাবা। তো এখানে তো জাস্ট অতটুকুর মধ্যে নেই, আরো আছে, ইনভেন্টরি নিয়ে আছে। তাহলে ইনভেন্টরি এটা হলো কি সম্পদ। তাহলে ইনভেন্টরি যদি সম্পদ হয়, সুন্দরভাবে এখানে তোমাকে এইটারও জাবাতে দিতে হবে যে ইনভেন্টরি নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছো, এ কারণে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট তোমাকে করতে হবে, কারণ এটা হলো সম্পদ, এই কারণে প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো। যেহেতু সম্পদ বাড়লো, তাহলে ডেবিট পাশে আমরা টাকাটা বসে দেবো। কত লাখ? 2 লক্ষ টাকা। ঠিক আছে। এরপর দেখা হচ্ছে, ও এগুলা হচ্ছে লিখে দেই, এটা আমি তোমাদের দিয়ে দিব, এটা তোমাদের আমি বাংলায় লিখে দেই। এই আনিত অথবা আনায়ন, এগুলা মাথায় রাখবা, ঠিক আছে। এটা আমি বাংলা লিখে দিছি, এগুলো তোমাদের স্বল্প দেওয়া হবে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর দেখো, যেহেতু ইনভেন্টরি নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেন্টরি বাবদ সম্পদ বাড়ছে, এই কারণে ডেবিট, সুন্দরভাবে টাকা ডেবিটে। আর ক্যাপিটাল ক্রেডিট, কারণ দুইটা পক্ষ তো আসবে। তো ক্যাপিটাল আরো অনেকগুলো অ্যাকাউন্ট হবে, এই কারণে আমরা সবগুলা একবারে যোগ করে দেখাবো। এরপর দেখো ফার্নিচার, ফার্নিচার মানে আসবাবপত্র। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি আসবাবপত্র আছে, এ কারণে সুন্দরভাবে তোমাকে এখানে ফার্নিচার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং ওইটা প্রতিষ্ঠানে যেহেতু সম্পদ বাড়াইছে, এ কারণে ওই জিনিসটা আমরা এখানে ডেবিট করে দেব। এই যে ডেবিট করে দিলাম, কত টাকা? 1 লক্ষ টাকা। আমি দ্রুত যাবো এখন, হ্যাঁ। সেম অনুরূপ ভাবে কি নিয়ে আছে? ইকুইপমেন্টও নিয়ে আছে। তাহলে ইকুইপমেন্টও কি? ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। তাহলে এই ইকুইপমেন্ট এটা হলো প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাহলে এখানে কি সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ ডেবিট কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে এই জিনিসগুলো যদি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসতো, মনে করো যে শুধু ক্যাশ নিয়ে আছে, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। মনে করো যে শুধু ইনভেন্টরি নিয়ে আছে, তাহলে ইনভেন্টরি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। মনে করো যে শুধু ফার্নিচার নিয়ে আসছে, তাহলে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্যাপিটাল ক্রেডিট। মনে করো যে শুধু ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে আমাদের ইকুইপমেন্ট ডেবিট, আর অপরদিকে ক্যাপিটাল ক্রেডিট। তো দিন শেষে দেখো সবার পিছনে ক্যাপিটাল ক্যাপিটাল কথাটা আছে, তার মানে কি আমরা এই জিনিসগুলো যোগ করে ক্যাপিটাল হিসেবে কি করব? এখানে ক্রেডিট করে দেব। কত টাকা? 1 2 3 4 5 লক্ষ টাকা। এইটা জাবেদা কিন্তু হয়ে গেল। এই জাবেদাটা যদি তোমরা শিখতে পারো, অ্যাকাউন্টিং ইকুয়েশনে খুব ইজিলি বসাইতে পারবা। তাহলে এইটারই কিভাবে বসাতে হয় সেটা আমরা একটু আগে শিখে নিই। কিন্তু তার আগে আমি ওইটা আগে শিখাইতে চাচ্ছি না, আমি এখানে একটা নতুন জিনিস শিখাইতে চাচ্ছি। তাহলে তুমি যদি এই জিনিসগুলোর ইজিলি জাবেদা করতে পারো, তোমার মাইন্ডের মধ্যে যদি জাবেদা ইজিলি সিলেক্টেড হয় বা অটোমেটিকলি তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘর কয়টা হবে অ্যাসেট পাশে, দায় পাশে, মালিকানা সত্ত্ব পাশে কয়টা ঘর হবে, এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। যদি ঘর আইডেন্টিফাই করতে না পারো, দেখবা যে ঘর শর্ট পড়ছে অথবা ঘর বেশি হয়েছে। এ কারণে আমি তোমাদের যেটা বলি যে যে ট্রানজাকশন গুলো দেওয়া থাকবে, সেই ট্রানজাকশন গুলো থেকে তোমাকে মনে মনেই ধরে নিতে হবে, এই যে ক্যাশ নামে একটা ঘর, এটা অ্যাসেট, ইনভেন্টরি নামে একটা ঘর, এটা অ্যাসেট, ফার্নিচার নামে একটা ঘর, এটা অ্যাসেট, অ্যাসেট দিকে ঘর হবে, এটা একটা ঘর। তাহলে ঘর কয়টা হলো? ঘর কিন্তু এখানে 1 2 3 4টা। এরপর এখানে এই যে পারচেস করছে, ঠিক আছে, এখানেও কিন্তু ইনভেন্টরি আছে, ইনভেন্টরি ঘর আছে, লাগবে না। তারপরে এই যে প্রিপেইড এখানে আছে, প্রিপেইড রেন্ট, এইটার জন্য আরেকটা ঘর হবে। এরপর এরপর মোটামুটি ভাবে এইখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবল বের হবে, তো অ্যাকাউন্ট রিসিভেবল নাই, আরেকটা ঘর হলো। এরপর আর কি আছে? এই তো মোটামুটি ভাবে আর কিন্তু ঘর হবে না। তাহলে এইখান থেকে এভাবে বুঝে নিতে হবে যে তোমার অ্যাসেট পাশে এতগুলো ঘর হবে। তো আগে জাবেদা যদি শেখো, তাহলে ইজিলি পারবা। তো চলো এবার আমরা 2 নম্বর জাবেদাটা করব। ঠিক আছে। আচ্ছা, দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে যে পারচেস অফ গুডস অন অ্যাকাউন্ট
এই অন মানে এখানে এই অন মানে এখানে হলো ধারে। এই অন মানে কি? ধারে, এইটা মাথায় রাখবা। অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, তখন বুঝে নিবা কি ওই জিনিসটা হলো ধারে। তাহলে যখন তুমি ধারে পণ্য ক্রয় করবা, পার্সেস মানে ওই পণ্য, মানে পার্সেস মানে এখানে ক্রয়, আর গুডস মানে হচ্ছে পণ্য। ঠিক আছে? অনেক সময় দেখবা এসও থাকবে না, এই গুড মানে ভালো সেটা মানেও পণ্য, কিন্তু এই গুডটাও আবার পণ্য হিসেবে ইউজ হয় অনেক সময়। তো যেটাই হোক না কেন, আমরা ন্যাচারালি যেটা জানি, পণ্য যদি তুমি ক্রয় করো, তুমি নিজে প্রশ্ন করো, এই এই ঘটনাটাকে প্রশ্ন করো যে এই ঘটনার ফলে তোমার কি আসলো কি গেল। দেখো কি আসলো কি গেল, তুমি যদি যদি পণ্য ক্রয় করো, তোমার প্রতিষ্ঠানে পণ্য আসে, এই পণ্যটা তোমার জন্য ব্যয়, এ কারণে ব্যয় বাড়ে, আর ব্যয় বাড়লে ওটাকে আমরা ডেবিট করে ফেলি। এ কারণেই তোমাকে এখানে কিন্তু কি করতে হবে, নর্মালি তোমাকে এখানে পণ্য যখন তুমি ক্রয় করবা তখন এখানে পার্সেস ডেবিট করতে হবে। আর অপর দিকে অন ক্রেডিট, তার মানে তুমি ধারে পার্সেস করছো, এই কারণে অ্যাকাউন্ট এখানে পেয়েবল, পেয়েবল এই ক্রেডিট করতে হবে। টাকা কত? টাকা এখানে যার যার 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা। আমি একই সঙ্গে জাবেদা শিখেছি, যখন তুমি জাবেদাটা করতে পারবা তখন ইজিলি বাকি জিনিসগুলো পারবা। এখন কথা হলো, এই যে জাবেদাটা আমি দিলাম এটা না ভুল? এই কোশ্চেনের জন্য ভুল। নর্মালি আমরা পণ্য ক্রয় করলে পার্সেস ডেবিট করব, নগদে ক্রয় করলে ক্যাশ ক্রেডিট, ধারে ক্রয় করলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করব। কিন্তু এই প্রশ্নে এখানে পার্সেস দিতে পারবো না, কেন? কারণ ওই ইনভেন্টরি সিস্টেমে ঝামেলা। মানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অনার্সে যখন তোমরা পড়তে আসবা, প্রত্যেকটা কোশ্চেনে পিরিয়ডিক অর পারপেচুয়াল এই ঝামেলার সম্মুখীন তোমাদের হতে হবে। তাহলে যখন কোনো প্রশ্নে যখন কোনো প্রশ্নে ইনভেন্টরি আলাদা অ্যাকাউন্ট হিসেবে পাবা, পার্সেসের সময় গুডস না বলে মার্চেন্ডাইজের কথাটা বলবে, তখন কোরাই সংশ্লিষ্ট ট্রানজাকশন থেকে বুঝে নিবা যে ওইটা পারপেচুয়াল সিস্টেম। তো ওইটা দিয়ে আসলে সবসময় বোঝা যায় না। এজন্যে একটা প্রশ্ন পিরিয়ডিকে দেওয়া আছে না পারপেচুয়ালে দেওয়া আছে, এই জিনিসটা ইজিলি যদি বুঝতে চাও তাহলে একটা জিনিসই শুধু খেয়াল করবা, সেলস রিলেটেড ট্রানজাকশন গুলো কয়টা আছে। দেখলা এখানে কয়টা আছে, একটা দুইটা, এবং সেগুলোর সঙ্গে এক্সট্রা করে কস্ট দেওয়া আছে কিনা, কস্ট অফ গুডস সোল্ড কথাটা বলা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি ধরে নিবে এটা পারপেচুয়াল সিস্টেমের কোশ্চেন। বোঝা গেল? আর ভুল হবে কি? বলো, আর ভুল হবে? তাহলে যখন তোমরা যে কোনো অঙ্ক করতে যাবা অ্যাকাউন্টিং সাবজেক্টে, অল টাইম খেয়াল করবা যে অঙ্কটা আসলে পিরিয়ডিক দেওয়া আছে না পারপেচুয়াল দেওয়া আছে। তাহলে পিরিয়ডিক পারপেচুয়াল কিভাবে চিহ্নিত করবা? সেলস রিলেটেড কোনো ট্রানজেকশনে দেখবা যে এভাবে হলো ব্র্যাকেটে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা কি হবে, ওইটা হলো পারপেচুয়াল সিস্টেমে ম্যাপটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পার্সেস গুডস, পণ্যদ্রব্য ক্রয় সংশ্লিষ্ট যা পাবা সবগুলো ইনভেন্টরি হিসেবে ডেবিট করতে হবে। যেমন পণ্য ক্রয় করো, পণ্যের পরিবহন ব্যয়, তারপরে পার্সেস ডিসকাউন্ট, তারপর পার্সেস রিটার্ন। দেখো যেগুলোর সঙ্গে এক কথায় পণ্য ক্রয় বিষয়টা থাকবে, এগুলা হিসাবে এগুলা সব সময় ইনভেন্টরি অ্যাকাউন্টে ডেবিট, মানে ইনভেন্টরি অ্যাকাউন্টে তোমাকে ডেবিট ক্রেডিট করতে হবে। ঠিক আছে? যেমন নর্মালি তুমি হচ্ছে পণ্য কিনছো, 5,000 টাকার পণ্য কিনছো, এর মধ্যে তুমি 1,000 টাকার ক্রয় পরিবহন দিছো, তাহলে আমরা বাংলায় ওইটা জাবেদা দেই ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ইংরেজিতে বলি ফ্রাইট ইন। ফ্রাইট ইন মানে ক্রয় পরিবহন, বা ট্রান্সপোর্টেশন ইন, আর ক্যাশ ক্রেডিট। কিন্তু তুমি যখন পারপেচুয়াল সিস্টেমে লেনদেনটা লিপিবদ্ধ করবা, তখন আর এই ট্রান্সপোর্টেশন ইন বলতে পারবে না, ফ্রাইট ইন বলতে পারবে না, তখন ওইটাকে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, ক্যাশ ক্রেডিট করতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি ক্রয় ক্রয় রিলেটেড যা কিছু আছে
সবগুলো ইনভেন্টরি হিসাবে ডেবিট ক্রেডিট করতে হবে। এটা সুন্দর করে আমাদের পিডিএফে দেওয়া আছে। তার মানে এই ট্রানজাকশনটাতে আমাদের এভাবে জাবেদা করতে হবে, এই জায়গাটাতে আমাদের ইনভেন্টরি অ্যাকাউন্ট দিতে হবে, ইনভেন্টরি ডেবিট করতে হবে, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে হবে। হ্যাঁ, আমি একটু দ্রুত যাই। ওকে, এবার পরেরটাতে আসি। এভাবে কি বুঝতে পারতেছো? আর সমস্যা হবে? যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ, তারপরে একটু ধৈর্য ধরে দেখো আমি কিভাবে সলভ করতেছি। কিন্তু যারা পারো না, একটু বুঝে নাও। ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি মানে মজুদ পণ্য, ইনভেন্টরি মানে মজুদ। আর আমরা হিসাব বিজ্ঞানী ইনভেন্টরি মানে মজুদ পণ্যকে বুঝি। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এটাও লিখে দিতেছি। আচ্ছা, এইটাও এখানে লিখে দিতেছি, মজুদ। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা দিয়ে দিবনি আবার। আচ্ছা, যেটা যেটা বুঝবা না সঙ্গে সঙ্গে বলবা, আমি ওখানে বাংলা লিখে দেবো নি, ঠিক আছে? আসো 3 নম্বরটাতে আসো। এখানে বলছে থ্রি মানে তিন, 3 মান্থস রেন্ট, রেন্ট মানে ভাড়া, এটা একটু লিখে দেয়। রেন্ট মানে এখানে হলো ভাড়া, এই ভাড়া। ঠিক আছে, মানে তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানটা যে জায়গায় করতেছো, রুমে করতেছো অথবা একটা ঘরে করতেছো, সেটার ভাড়া যেটা সেটা। তাহলে 3 মান্থস রেন্ট, টাকা 15,000 ওয়ার পেইড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স মানে অগ্রিম, এই যে এগুলো মাথায় রাখবে। অ্যাডভান্স মানে অগ্রিম বা অগ্রদত্ত, মানে যেটা আগে পরিশোধ করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে 3 মাসের ভাড়া অগ্রিম তুমি পরিশোধ করছো, তাহলে এই এই ঘটনাটাকে এই ঘটনাটাকে তুমি কোশ্চেন করো, তোমার এই ঘটনার ফলে তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল এবং কি আসলো। তাহলে তুমি অ্যাজ এ ম্যানেজার হিসেবে এই ঘটনাটাকে যদি প্রশ্ন করো যে এইটার ফলে তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল কি আসলো, তাহলে এই প্রতিষ্ঠান এই ঘটনাটা কিন্তু বলবে যে পেইড করছো। পেইড মানে কি? পরিশোধ। এইটারও বাংলা লিখে দিতেছে, এগুলো মাথায় রাখতে হবে। এই যে এখানে পেইড মানে পরিশোধ করা। ঠিক আছে, পেইড মানে এখানে হলো পরিশোধ করা। তাহলে পেইড মানে তুমি পরিশোধ মানে পে মানে পরিশোধ করা, পেইড মানে পরিশোধ করা হয়েছিল এমন আর কি, কিন্তু জাস্ট নর্মালি আমি পেইড কথাটা লিখলাম। তার মানে তুমি অ্যাডভান্স 3 মাসের ভাড়া পরিশোধ করছো, তাহলে এটাকে যদি কোশ্চেন করো তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল, 3 মাসের টাকা চলে গেছে। কত টাকা? 15,000 টাকা চলে গেছে। কেন চলে গেছে? ভাড়া বাবদ। তাহলে সেই ভাড়া বাবদ কি তোমার ব্যয় হয়েছে? তুমি কিন্তু অগ্রিম টাকাটা পরিশোধ করছো। এই কারণে কোনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করা হয়, ওটাকে আমরা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করি। এই কারণেই আমরা মূলত এখানে যে কোনো ব্যয় যদি আমরা অগ্রিম পরিশোধ করি, আমরা এই কথাটা লিখি যে প্রিপেইড রেন্ট ডেবিট। আর অপরদিকে আমার ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। কত টাকা এখানে? এখানে আমাদের হলো 15,000 টাকা। এটা আমি আবার একটু বলে দিতেছি, যে কোনো ব্যয় যদি আমরা পরিশোধ করি, তাহলে আমরা একটা রুম ভাড়া নিছি, মনে করো এটা জানুয়ারি মাস, আমরা রুম ভাড়া নিছি এবং 3 তারিখেই 3 মাসের ভাড়া পরিশোধ করছে। তো আমরা তো 3 মাস থাকিনি, রুমটা ব্যবহার করিনি, তার আগে 3 মাসের ভাড়া পরিশোধ করছে। তাহলে মনে করো যে আমি আর থাকবো না, তাহলে 3 মাসের ভাড়া তো কি পাবো? রিটার্ন পাবো, অথবা 3 মাস তো আমি ভাড়া পাবো, সুবিধা নিতে পারবো। এই যে কোথা থেকে যদি না আমরা সুবিধা পাই, সেটাকেই সম্পদ হিসেবে কনসিডার করব। সম্পদের সংজ্ঞা এইটা, যে অ্যাসেট ইজ এনিথিং দ্যাট প্রোভাইড সার্ভিসেস ইন ফিউচার। তাহলে অ্যাসেট আমরা ওই জিনিসটাকে বলবো যেটা আমাকে ভবিষ্যতে সেবা দিবে, অথবা যেটা থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। বোঝা গেল? তাহলে এই যে তুমি অগ্রিম ভাড়া পরিশোধ করলাম, ওইটা থেকে কিন্তু তুমি 3 মাস সুবিধা পাবো, পরবর্তী 3 মাস। তাহলে ওই কারণেই আমরা যে কোনো রেন্ট অ্যাডভান্স এক্সপেন্সকে আমরা সম্পদ হিসেবে দেখাই। তো এই প্রশ্নে তোমার প্রতিষ্ঠান থেকে কিন্তু ক্যাশ চলে গেছে 1500 টাকা, সরি 15,000 টাকা। আর অপর দিকে কেন তুমি 3,000 টাকা মানে 15,000 টাকা পরিশোধ করছো? কারণ তুমি ভাড়া বাবদ টাকা পরিশোধ করছো। ওটা কি ভাড়া বাবদ ব্যয় হয়েছে? হয়নি। তাহলে তুমি সুবিধা পাবা, এই কারণে ওটাকে সম্পদ হিসেবে ডেবিট করে ফেলবে। ঠিক আছে, বোঝা গেল তো? এই জিনিসগুলো মিস করা যাবে না। আসো 4 নম্বরটাতে আসো। এই যে 4 নম্বর, সোল্ড, বিক্রি করা হয়েছে, গুডস মানে পণ্য, ফর ক্যাশ,
অন ক্রেডিটও বলতে পারতো, অন ক্রেডিট হলে ধারে। টাকা 1 লক্ষ, তাহলে 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে পণ্য যখন বিক্রি করা হবে ক্যাশে, তাহলে এর ফলে কি হবে, তুমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে মানে 1 লক্ষ টাকা নিয়ে তুমি তোমার পণ্যটা দিছো, তার মানে কি তোমার প্রতিষ্ঠানে কি হইলো, তোমার প্রতিষ্ঠানে কি আসলো, তোমার প্রতিষ্ঠানে কিন্তু ক্যাশ আছে। ক্যাশ কি সম্পদ, ক্যাশ যদি বাড়ে সেটাকে আমরা কি করি, ডেবিট করে দেই। এই কারণে এখানে ক্যাশ ডেবিট হয়ে গেল। ঠিক আছে। এখন কেন, কেন তোমার কাছে 1 লক্ষ টাকা আসলো, পণ্য বিক্রি বাবদ, তাহলে পণ্য বিক্রি ওটা হলো সেলস, আর যে কোনো সেলস ওটা তোমার কাছে আয়, আর আয় যদি বাড়ে সেটাকে আমরা ক্রেডিট করি, কত টাকা, 1 লক্ষ টাকা। আমাদের এইভাবে আগে জাবেদা গুলো করতে হবে। আচ্ছা, এখন এই অংশটুকু জাবেদা, এইটা মূলত পিরিয়ডিক সিস্টেমে জাবেদা, মানে কালান্তিক নিয়মে জাবেদা। এখন পিরিয়ডিক পারপেচুয়াল কি, অলরেডি একটা ক্লাস করা আছে, ওটা একটু দেখে নিন। তাহলে মজুদ পণ্য যখন বছরে একবার গণনা করা হয় তাকে আমরা পিরিয়ডিক সিস্টেম বলবো, মজুদ পণ্য যখন প্রত্যেক দিন গণনা করা হবে তাকে আমরা অবিরত সিস্টেম বা পারপেচুয়াল সিস্টেম বলবো। তাহলে পারপেচুয়াল সিস্টেম বুঝবো কেমনে, বিক্রয়ের সঙ্গে এভাবে কস্ট দেওয়া থাকবে, আর যদি এটা না থাকতো জাস্ট একটাই জাবেদা দিতাম এবং এটাকে আমরা পিরিয়ডিক সিস্টেম বলতাম। যেহেতু এর পিছনে কস্টটা আছে, এই যে এখানে কস্টটা দেওয়া আছে, তার মানে আমরা বুঝে যাব যে এটা পারপেচুয়াল সিস্টেমের কোশ্চেন। তাহলে এটা কিভাবে করব, এটার জন্য তো জাবেদা দিলাম, হ্যাঁ এটার জন্য জাবেদা দিতেই হবে। পুনরায় আমাদের পরবর্তী অংশের জন্য জাবেদা দিতে হবে। তাহলে পরবর্তী এই অংশের জন্য জাবেদা দিতে হবে। এই অংশ কি, এই অংশ হলো কস্ট। তাহলে পণ্য বিক্রি করলে কস্ট বাড়ে, কিভাবে বাড়ে, যে পণ্যটা আমরা কিনে নিয়ে আসছি, মানে যে পণ্যটা আমরা বিক্রি করলাম ওইটার পিছনে আমরা খরচ করছিলাম, তাহলে যে পণ্যটা বিক্রি করলাম তার মানে কি ওই পণ্যটা আমাদের কেনা লাগছে। এই কারণেই আমরা এই পরবর্তী অংশকে আমরা মনে করি যে কস্ট বেড়ে গেছে, এ কারণে কস্ট অফ গুডস সোল্ড আমরা ডেবিট করে দেই। এটা মুখস্থ করে নাও যদি না বুঝে থাকো। আর অপর দিকে আমরা এখানে ইনভেন্টরি, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট করে দেই এবং এখানে টাকা বসাবো 80,000 টাকা। আমি এই জিনিসটা একটু পর আবার বুঝিয়ে দিতেছি। তাহলে আচ্ছা, যখন তোমরা এই ধরনের কোন ট্রানজেকশন পাবা, এই ধরনের কখনো ট্রানজেকশন পাবা সেলস এবং ব্র্যাকেটে কস্ট অফ গুডস সোল্ড, তার মানে বুঝে যাবে অঙ্কটা পারপেচুয়াল নিয়মে। তাহলে তোমাকে এই 1 লক্ষ টাকারও জাবেদা দিতে হবে, 80,000 টাকারও জাবেদা দিতে হবে। সেল যেহেতু করছো, তোমার আয় হয়েছে, তোমার প্রতিষ্ঠানে টাকা আছে এ কারণে ক্যাশ ডেবিট, আর অপর দিকে আয় যেহেতু হয়েছে এ কারণে আয় ক্রেডিট। আর অপর দিকে যে পণ্যটা আমরা 1 লক্ষ টাকা বিক্রি করছি ওই পণ্যটার পিছনে আমাদের খরচ হয়েছে 80,000 টাকা, এই কারণে আমাদের খরচ বেড়ে যায়, এই কারণে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করি। আর এই 80,000 টাকার পণ্য আমাদের গুদাম ঘরে থাকে, তাহলে গুদাম ঘর থেকে কিন্তু পণ্যটা আমরা বের করে দিই, অ্যাজ এ রেজাল্ট গুদাম ঘরে গুদামজাতকরণ কিন্তু পণ্য অর্থাৎ ইনভেন্টরি পণ্য কমে যায়, এই কারণে ইনভেন্টরি অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করি। এটা একটু মুখস্থ রাখবা। তাহলে এই জাবেদাটা যদি পারো আর কিন্তু কিচ্ছু লাগবে না, পরবর্তীতে ইজিলি বসাইতে পারবা। এবার আসো পরের অংশটুকুতে আসো। আবার আছে পেইড টাকা 1,80,000 টাকা ইন ফুল সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে বরাদ্দ, সেটেলমেন্ট মানে নিষ্পত্তি, সেটেলমেন্ট মানে মীমাংসা। ঠিক আছে, এখানে আমি নিষ্পত্তি দিতেছি, আমাদের হিসাব বিজ্ঞানে নিষ্পত্তিটা বেশি মানানসই। নিষ্পত্তি, এটা মেবি নিষ্পত্তি, অথবা এটাকে আসলে মীমাংসা বলা হয়, অথবা নিষ্পত্তি। এটাই তো মেবি, যাই হোক একটু মনে হয় মিস্টেক হতে পারে, একটু দেখে নিও এটা, বাংলাটা আমার টাইপে আসতেছে না। আচ্ছা দেখো, তাহলে দেখো পেইড টাকা 1,80,000 টাকা মানে আমরা 1,80,000 টাকা পরিশোধ করছি ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণাঙ্গ নিষ্পত্তি স্বরূপ ফর ট্রানজেকশন নং 2। তাহলে এই যে 2 তারিখে আমরা যে 2 লক্ষ টাকার পণ্য কিনেছিলাম, মানুষ তো আমাদের কাছ থেকে টাকা পায় 2 লক্ষ টাকা, তাহলে সেই 2 লক্ষ টাকা আমরা পরিশোধ করছি।
তাহলে অ্যাকাউন্ট পেয়েবলের টাকা আমরা পরিশোধ যখন করব, ওই অ্যাকাউন্ট পেয়েবল কমে যায়, দায় কমে যায়। এ কারণেই আমাদের অ্যাকাউন্ট পেয়েবলকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট পেয়েবলকে ডেবিট করে ফেলতে হবে। তাহলে কোনো দায়ের টাকা যদি আমরা পরিশোধ করি, সেই অ্যাকাউন্ট পেয়েবলকে আমরা কি করব, ডেবিট করব। কত টাকা, 2 লক্ষ টাকা, কারণ সে আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা পাইতো, সেই 2 লক্ষ টাকার এগেনস্টে আমরা 1,80,000 টাকা পরিশোধ করছি। তাহলে আমরা ক্যাশ কত টাকা পরিশোধ করলাম, ক্যাশ ক্রেডিট 1,80,000 টাকা। এই যে আমাদের প্রতিষ্ঠান থেকে খালি মানে তোমরা এখানে জিজ্ঞেস করবা যে তুমি তোমার প্রতিষ্ঠান থেকে কি গেল, ক্যাশ গেল, কেন গেল, অ্যাকাউন্ট পেয়েবল কে দিছো, তার মানে কি অ্যাকাউন্ট পেয়েবল কমছে, তার মানে ওটা ডেবিট। ক্যাশ গেছে, ক্যাশ ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিট তো সমান হবে, আমার সমান না হয়নি। ফুল সেটেলমেন্ট 2 লক্ষ টাকা পায়, তার এগেনস্টে আমরা 1,80,000 টাকা দিয়েছি, এবং সে বলছে আচ্ছা ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা কি হয়েছে, আমরা ডিসকাউন্ট পাইছি। এ কারণে এখানে ডিসকাউন্ট, এটা তোমার জন্য আয়, তুমি এখানে 20,000 টাকা ছাড় পাইছো, এ কারণে ডিসকাউন্ট অ্যাকাউন্ট তোমাকে এখানে 20,000 টাকা করে দিতে হবে। এটাই হলো মেইন জাবেদা। সেম একই ভাবে এই 6 নম্বরটা জাবেদা, জাস্ট অন ক্রেডিট, তার মানে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতে হবে। কত টাকা, 2 লক্ষ টাকা। এই যে 2 লক্ষ টাকা আমরা ডেবিট করবো। তোমরা যদি এই জাবেদা গুলো পারো, তাহলে দেখবে পরবর্তীতে ভটাভট বসাইতে পারতেছো। আর অপরদিকে কস্ট অফ গুডস সোল্ড 1,50,000 টাকা, 1 লক্ষ, এই যে 50,000, 1 লক্ষ, এই যে 50,000, ঠিক আছে। সেম অনুরূপ ভাবে পরের যে ট্রানজেকশনটা আছে ওইটারও আমরা জাবেদা করি দ্রুত। এগুলো দিয়ে দিবনি পরে, যারা বোঝো না পরবর্তীতে করতে পারবা। দেখো রিসিভ ক্যাশ, রিসিভ মানে নেওয়া বা প্রাপ্ত, ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস, ক্রেডিট সেল মানে ধারে বিক্রয়, ঠিক আছে। এটা এইটা দিয়ে দেই, এখানে বাংলাটা দিয়ে দেই, ক্রেডিট মানে ধারে বিক্রয়। তাহলে ক্রেডিট সেলস মানে এটা মাথায় রাখবা, ক্রেডিট সেলস মানে ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় করছো, সেখান থেকে তুমি ক্যাশ পাইছো ফ্রম দ্য ট্রানজাকশন নাম্বার 6, এই যে 6, 2 লক্ষ টাকা তুমি পণ্য বিক্রি করছো, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 2 লক্ষ টাকা পাও। কিন্তু তার কাছ থেকে যে আমরা টাকা পাইছি, লেস 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট বাদে আমরা টাকা পাইছি। তাহলে আমরা কোনো একজন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 2 লক্ষ টাকা পাই, তার কাছ থেকে আমরা 7 তারিখে টাকা পাইছি, লেস 10% ডিসকাউন্ট, তাহলে 10% ছাড়ে। তাহলে 2 লক্ষ টাকা টাকা পাইতাম, 2 লক্ষ পাইতাম, তার উপর 10% ছাড় দিছে, তার মানে 2 লক্ষের উপর যদি 10% ধরো 20,000 টাকা ছাড় দিছো, তাহলে তুমি পাইছো কত, তুমি পাইছো কিন্তু, তুমি যেটা পাবা সেটাকে বলা হচ্ছে হলো ক্যাশ। তাহলে তুমি যেটা পাইছো সেটা ক্যাশ পাইছো, কত টাকা, 1,80,000 টাকা পাইছো। এর আগের উল্টাটা, এই 1,80,000 টাকা, ঠিক আছে। ক্যাশ 1,80,000, এই যে রিসিভ ক্যাশ, তার মানে ক্যাশ পার্সে প্রতিষ্ঠানে টাকা আছে, কত টাকা আছে, 10% লেসে, 10% লেসে বা 10% ডিসকাউন্টে। তাহলে 2 লক্ষ, 10% ডিসকাউন্ট হলে 20,000, 20,000 টাকা মাইনাস করলে 1,80,000 টাকা তুমি পাইছো। কেন পাইছো, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাও। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল তো সম্পদ, সে তোমাকে টাকা দিয়েছে, তার মানে কি সম্পদ কমে গেছে। এ কারণেই তোমাকে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে ফেলতে হবে। কত টাকায়, তার কাছ থেকে তো 2 লক্ষ টাকা পাইতা, এবং সেখানে ফুল সেটেলমেন্ট হিসাবে তুমি 1,80,000 টাকাতে বলছো, আচ্ছা ঠিক আছে আর দেওয়া লাগবে না। তাহলে দেখো ডেবিট ক্রেডিট কি মিললো, মিললো না। তার মানে তোমার এখানে বুঝে নিতে হবে 20,000 টাকা তুমি ছাড় দিয়েছো, এটা তোমার জন্য কি ব্যয়। এ কারণে ওই জিনিসটাকে তুমি এখানে ডিসকাউন্ট ডেবিট করে দিতে পারো, বা ডেবিট করে দিতে হবে, কারণ এখানে 20,000 টাকা ডিসকাউন্ট বাবদ তোমার ব্যয় হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, পণ্য বিক্রয়ের সময় যে ছাড়টা আমরা দেই, এই যে যে ছাড়টা আমরা দিলাম, এটাকে আমরা সেলস ডিসকাউন্ট বলবো। তাহলে সেলস মানে আয়, কিন্তু সেলস ডিসকাউন্ট মানে, এটা মানে কিন্তু হলো ব্যয়। দেখছো, অনুরূপ ভাবে এই যে দেখো, পণ্য যখন আমরা ক্রয় করছি, মানুষ আমাদের কাছ থেকে টাকা পায়, তখন আমরা টাকা পরিশোধ করতেছি, তার মানে কি আমাদের পার্সেস ডিসকাউন্ট, পার্সেস মানে ব্যয়, অথচ পার্সেস ডিসকাউন্ট আমাদের জন্য আয়। উল্টা, হিসাব বিজ্ঞানের ম্যাক্সিমাম জিনিসই উল্টা, খালি মানে ঘুরাই দিলেই হয়ে যাবে। এরপর দেখো লাস্টের যে আমাদের কোশ্চেনটা আছে, এখানে বলা আছে যে 1 মান্থ রেন্ট ইজ টু বি, ওই যে দেখো ট্রিটমেন্ট আছে না, যেটা আমরা বলি ট্রিটমেন্ট বা ট্রিট,
ওটা আসলে ট্রিট না বা ট্রিটমেন্ট না, ওটা যে ঠ উচ্চারণ হবে ট্রিটমেন্ট, তাহলে ট্রিট। তাহলে এখানে ট্রিট, ইডি, ট্রিটেড অ্যাজ এ এক্সপেন্সেস, এর মানে হলো আমাদের 1 মান্থ রেন্ট, 1 মাসের ভাড়া ইজ টু বি ট্রিটেড অ্যাজ এ এক্সপেন্সেস, ব্যয় হিসেবে বিবেচনা করতে হবে এখানে। এই ট্রিট মানে, বা তোমরা যেটা টয় উচ্চারণ করো করো সমস্যা নাই, কিন্তু এই ট্রিট মানে ব্যবহার করা বা তোমার সঙ্গে কোনো একটা আচরণ করা, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে বরাদ্দ, এমনটাও অনেক সময় আর কি ইউজ হয়। কিন্তু এক কথায় মাথায় রাখবা যে এই ব্যবহার করা অথবা বিবেচনা করা, ঠিক আছে, এখানে কিন্তু ওই হিসেবে ব্যবহার হয়েছে যে 1 মাসের ঋণকে তোমাকে ব্যয় হিসেবে বিবেচনা করতে হবে, ঠিক আছে, ব্যয় হিসেবে ব্যয় হিসেবে ব্যবহার হয়েছে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে এই যে এই ওয়ার্ডটা অর্থাৎ হচ্ছে ট্রিটেড, এটার মিনিংস হিসাবে তোমরা এখানে ধরে নাও হচ্ছে ব্যবহার করা। ঠিক আছে, এখানে আমি বাংলায় লিখে দিতেছি, তোমরা এটা মাথায় রাখবা, ব্যবহার করা। তাহলে 1 মাসের ভাড়া ব্যয় হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ভাড়া ব্যবহার করা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট 1 মাসের ভাড়া আমাদের ব্যয় হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট ওটা আমাদের এক্সপেন্সেস হয়ে গেছে। তাহলে তোমরা এখানে খেয়াল করো, আমরা এই যে এখানে এই জায়গায় দেখো 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করছে, তাহলে তখন কিন্তু ব্যয় হয়নি, 1 মাস অতিবাহিত হয়ে গেছে, 1 মাসে ব্যয় হয়ে গেছে। তাহলে ওইটাকে আমরা, যেহেতু ওটা আমাদের ব্যয় হয়ে গেল, এ কারণে আমাদের রেন্ট এক্সপেন্সেস আমরা কি করব, ডেবিট করে ফেলবো। আর অপরদিকে আমাদের যে সম্পদ ছিল প্রিপেড রেন্ট, ওটা সম্পদ ছিল, সে সম্পদ কমে যাচ্ছে, এই কারণে আমরা প্রিপেড রেন্টারে ক্রেডিট করে দেব। এই জিনিসটা একটু বুঝাই বলতেছে। আমরা যখন 3 মাসের ভাড়া পরিশোধ করি আমাদের ক্যাশ টাকা চলে গেছে, আর আমরা মানুষের কাছ থেকে 3 মাসের ভাড়া বাবদ সুবিধা পাবো, এ কারণে যে কোনো অগ্রিম ব্যয়টাকে আমরা সম্পদ ধরি, এবং আমরা যেহেতু মানুষের কাছ থেকে সুবিধা পাবো, আমাদের যেহেতু মানুষের কাছ থেকে পাওয়া সুবিধার পরিমাণ বেড়ে যাচ্ছে, এ কারণে আমরা প্রিপেড রেন্টারে ডেবিট করব। যখন এই 1 মাসের ভাড়া অতিবাহিত হয়ে গেছে, তার মানে কি 1 মাসের আমরা সুবিধা নিয়ে নিয়েছি, তাহলে সম্পদ থেকে যে সুবিধাটুকু নেই সেটাকে আমরা ব্যয় ধরি। তাহলে 1 মাসের, মানে 3 মাসে যদি 15,000 হয়, 1 মাসের ভাড়া বাবদ ব্যয় হলো কিন্তু 5,000 টাকা। তাহলে আমাদের 1 মাসের ভাড়া আমরা সুবিধা নিয়ে নিছি, তার মানে আমরা পাইতাম 15,000, এখন 5,000 টাকা ব্যয় হয়ে গেছে, তার মানে কি আমাদের এখন ভাড়া বাবদ মানুষের কাছ থেকে পাওনা টাকা কত, পাওনা টাকা 10,000। তাহলে আমরা যদি প্রিপেড রেন্টকে ক্রেডিট করি, এইখানে দেখো আমরা প্রিপেড রেন্টকে ডেবিট করে রাখছি, তাহলে ওই ক্রেডিট আর এই ডেবিট প্লাস মাইনাসে দেখবো অটোমেটিকলি 10,000 টাকা থেকে যাচ্ছে। তাহলে এই যে জাবেদাটা, প্রত্যেকটা ওয়ার্ডে যখন তোমরা জাবেদা করবা, তাহলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা যে তোমাকে কয়টা ঘর কাটতে হবে। দেখো, এটা একটা ক্যাশ, এই যে অ্যাসেট, এগুলা অ্যাসেট, অ্যাসেট, তাহলে কয়টা ঘর, 4টা। এই যে দেখো একটা অ্যাসেট, ঘর 5টা। এই যে দেখো একটা প্রিপেড ঋণ, এটা হলো অ্যাসেট, এই যে 6টা ঘর। ক্যাশ আছে, কস্ট অফ গুডস সোল্ড, এটা ব্যয়। ইনভেন্টরি, ইনভেন্টরি এই যে আমাদের ইনভেন্টরি আছে, ইনভেন্টরি কি কাটছি, হ্যাঁ ইনভেন্টরি কাটছি, তার মানে আর লাগবে না। এই যে তাহলে মোটামুটি ভাবে অ্যাকাউন্ট পেয়েবল এগুলো তো আসবে না। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, এইটা আমাদের একটা সম্পদ। আচ্ছা, ক্যাশ নামে আমাদের ঘর আছে। আচ্ছা, আর কিন্তু নাই, রেন্ট মানে হলো ব্যয়, এই যে আয় ব্যয় গুলো চিনতে হবে। তাহলে দেখো একটা, দুইটা, তিনটা, আর এইদিকে কয়টা, 4টা, তার মানে অ্যাসেটের দিকে 60টা ঘর তোমাকে কাটতে হবে। এটা তোমাকে ট্রানজেকশন থেকে আগেই চিহ্নিত করতে হবে। এবং এই লক্ষ্যে আমি যদি তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখো, যখন তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করবা, তোমাদের অ্যাসেট পাশে কয়টা ঘর হবে, লাইবিলিটিস এর পাশে কয়টা ঘর হবে, তো সচরাচর অ্যাসেট পাশে এই জিনিসগুলোই থাকে, ক্যাশ থাকবে, ব্যাংক ডিপোজিট থাকবে, অ্যাকাউন্ট পেয়েবল অথবা বিল পেয়েবল কথাটা, মানে রিসিভেবল থাকবে, সাপ্লাইজ থাকবে, ইকুইপমেন্ট থাকবে, ফার্নিচার থাকবে, ল্যান্ড বিল্ডিং থাকবে, মোটর টুলস, মোটর ভেহিকেল থাকবে। ঠিক আছে, এছাড়া এনি অ্যাকুড ইনকাম, এনি প্রিপেইড এক্সপেন্সেস, দেখো দিন শেষে এই জিনিসগুলোই দেখো। কারণ আমাদের প্রশ্নে দেখো ক্যাশ আছে, আমাদের প্রশ্নে দেখো হচ্ছে আমাদের ইকুইপমেন্ট আছে, ফার্নিচার আছে। ঠিক আছে, আমাদের প্রশ্নে দেখো হচ্ছে ইনভেন্টরি আছে, এখানে আরেকটা জিনিস বাড়বে, এখানে কি ইনভেন্টরি আছে, ইনভেন্টরি নিয়ে ইনভেন্টরি দিয়ে দাও।
তোমরা লিখে নিও এটা। ইনভেন্টরি এটাও সম্পদ। তাহলে দেখো এই জিনিসগুলোই আছে, এই যে দিন শেষে দেখো এই জিনিসগুলো প্রত্যেকটাই আছে, প্রত্যেকটাই আছে। তাহলে এই জায়গাটুকু যদি তোমরা বোঝো, তাহলে তোমরা শুধু জাস্ট চেষ্টা করবা যে তোমাদের যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে সেই ট্রানজেকশন গুলো ওই অ্যাকাউন্ট গুলো আছে কিনা, পড়লেই বুঝতে পারবা। তাহলে এক নজরে দেখে যাতে বুঝতে পারো যে এখানে কোনটা মানে কয়টা কয়টা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট গুলো কি ধরনের, কোন ধরনের। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের হচ্ছে ঘর মোটামুটি ভাবে কয়টা হয়েছিল, 7টা না 6টা? এখানে 4টা। ও ইনভেন্টরি আমাদের ছিল, তার মানে আর লাগবে না। এই যে এখানে 4টা, তার মানে এটা লাগবে না। এইটা একটা 5টা। ক্যাশ আছে, এখন পেবল আছে, এই তো 6টা। ঠিক আছে, তাহলে আমাদের 6টা ঘর। তাহলে আমরা 6টা ঘর কেটে নেব। এখন তোমাদের এখানে আরেকটা বিষয়, তোমরা খাতাটায় লম্বালম্বি না করে ভার্টিক্যালি করবা, সরি এটাকে বলা হরিজন্টালি করবা, মানে সোয়াই দিয়ে করবা, ঘরের ছক কাটবা এবং এভাবে ব্যালেন্সিং সিস্টেমে কাটার চেষ্টা করবা। তাহলে এখন আমি তোমাদের ওই জিনিসটা দেখাবো যে আমরা এখানে যে জাবেদাটা করলাম, এক একটা জাবেদা দেখো কিভাবে অ্যাকাউন্টে বসানো হয়েছে। এই দেখো আমি এটা উঠাই নিয়ে আসতেছি। এই জাবেদাটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা কিভাবে বসাবো, যদি তুমি জাবেদা পারো ইজিলি ওই জিনিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে পারবা। আমরা তো জানি প্রত্যেকটা ট্রানজেকশন যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা ইম্প্যাক্ট দেখাবো, তখন আমরা এইভাবে ছক কাটবো। তো যেহেতু আমাদের একটা কোশ্চেনে অনেকগুলো ট্রানজেকশন থাকে, স্বাভাবিকভাবে সবগুলো ট্রানজেকশনের ঘর আমাকে আগে থেকে নির্ধারণ করতে হবে এবং আমাকে এভাবে ঘর কেটে নিতে হবে। এবং একই সঙ্গে এই দিকে নিচের দিকে ঘর কতগুলো হবে এগুলো তোমাকে গুণে আগে করতে হবে। দেখবা ট্রানজেকশন কয়টা, ট্রানজেকশন কয়টা, 8টা। তাহলে তোমার ঘর মানে এটাকে কি বলা হচ্ছে, এটা হলো সম্ভবত রো। হ্যাঁ, এটা হলো রো আর এটা তো হলো কলাম। তাহলে এই র কয়টা হবে, ট্রানজেকশন জয়টা, র কয়টা। তাহলে আমাদের এখানে ট্রানজেকশন হলো 8টা, র কিন্তু ততটাই হবে। এর বাইরে এক্সট্রা করে ব্যালেন্সের জন্য একটা ঘর কাটতে হবে, আর সবার শেষে অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলানোর জন্য তোমাকে একটা ঘর কাটতে হবে। তার মানে সব সময় 2টা ঘর তোমাকে এক্সট্রা কাটতে হবে, র গুলা। আর অপরদিকে কলাম যেগুলো আছে, কলামগুলো ডিপেন্ড করবে তোমার অ্যাসেট পাশে কয়টা অ্যাকাউন্ট আছে, তোমার দায় পাশে কয়টা অ্যাকাউন্ট আছে, আর ওনার সিকিউরিটির পাশে একটাই ঘর হয়, এর বাইরে কিন্তু তেমন না। তাহলে আমরা দেখো এই যে 1 নম্বর ট্রানজাকশনটা ক্যাশ, এই যে ক্যাশের ঘরে টাকাটা বসাই দিয়েছি। ইনভেন্টরি, এই যে দেখো ইনভেন্টরি ঘরে টাকাটা বসাবো। ফার্নিচার, এই যে টাকা দেখো ফার্নিচারের ঘরে। ইকুইপমেন্ট, এই যে টাকা দেখো ইকুইপমেন্টের ঘরে বসানো হয়েছে। এরপর কি আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল কি, ক্যাপিটাল ক্রেডিট, সব টাকা দিয়ে ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু এখানে 1 তারিখে কোনো লায়াবিলিটিস নেই, দেখো দিন শেষে যোগ করলে 5 লক্ষ টাকাই হবে। তো এখানে 2 তারিখে ট্রানজাকশনের ইম্প্যাক্ট মানে ইফেক্ট দেখানোর আগে অনেকে ব্যালেন্স নির্ণয় করে, ওইটা না করে সরাসরি করতে পারবা। মানে তুমি আগে প্রত্যেকটা ঘরের ব্যালেন্স নির্ণয় করে তারপর 2 তারিখের ইম্প্যাক্টটা দেখাবা। তো ওইটাও করতে পারবা অথবা সরাসরি এই জিনিসটা করতে পারবা। এখন 2 তারিখেরটা দেখো, এই যে 2 তারিখ দেখো ইজি। এখন এই জিনিসগুলো বসাতে তোমার খুব সুবিধা হবে। এই তোমরা কি বুঝতেছো, আসো? এই যে দেখো 2 তারিখের ট্রানজাকশনটা ইনভেন্টরি ডেবিট, এই যে ইনভেন্টরি ডেবিট করা হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এই যে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এটা হলো 2 তারিখে। জাস্ট যদি জাবেদাটা যদি তোমার ক্লিয়ার থাকে, দেখবা যে ইজিলি সবকিছু করতে পারছো। এই যে দেখো 3 তারিখে, আমার মনে হয় না বাকিটুকু আমাকে করে দেখাইতে হবে তোমাদের। এই দেখো 3 তারিখে, এই যে 3 তারিখ, 3 তারিখে দেখো প্রিপেড রেন্ট, এটা হলো আমাদের সম্পদ। এই যে দেখো প্রিপেড রেন্ট, এটা হলো সম্পদ হিসেবে ডেবিট করানো হয়েছে, অর্থাৎ এই পাশে বাড়ানো হয়েছে। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ডেবিট হয়, ক্রেডিটও হয়। ডেবিট হলে যোগ হবে, আর ক্রেডিট হলে এই যে দেখো মাইনাস করে দেওয়া হয়েছে। এই জিনিসটা এভাবে মাইনাস না লিখে এভাবে ব্রাকেটে মাইনাস করে লিখবা। যোগ কথাটা না লিখে, যোগ লেখা লাগে না, নর্মালি ভাবে রাখবা। আর যেটা মূলত হচ্ছে মাইনাস হবে, সেটা মূলত তুমি কি করবা, ব্রাকেটে দিয়ে দিবা। ঠিক আছে? তো দেখো আমাদের হলো এখানে যে 3 তারিখের ট্রানজাকশনটা ছিল সেটা ক্যাশ থেকে মাইনাস হয়ে গেছে, আর ওই প্রিপেড রেন্ট বাবদ যোগ করা হয়েছে। অনুরূপ ভাবে যে জিনিসটা তোমরা ভুল করবা বা সমস্যায় পড়ো, যেমন হচ্ছে 4 তারিখের ট্রানজাকশনটা একটা বুঝাই দিলে পরবর্তীতে ইজি হয়ে যাবে। এই যে দেখো 4 তারিখে, 4 তারিখে দেখো প্রথমে আগে 1 লক্ষ টাকা জাবেদা আমরা দিয়েছি। তাহলে এই 1 লক্ষ টাকার আগে ইম্প্যাক্ট আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাবো, এরপর আমরা পরবর্তী টাকাটাও দেখাবো। এখন আমরা যদি এক এক করে দেখাই, তাহলে আমাদের এই জায়গাটায় যে 4 তারিখের এই যে জায়গাটা, এই জায়গাটা বড় হবে। যেমন ক্যাশ ডেবিট, এই যে টাকা আমি ক্যাশে দিয়ে দিয়েছি। সেলস ক্রেডিট, সেলস মানে আয়,
এই যে এখানে সেলস, সেলস মানে আসলে আয়, এখানে 1 লক্ষ টাকা আমাদের ডেবিট করতে হবে, সরি ক্রেডিট করতে হচ্ছে। এই যে সেলস মানে মালিকানার সত্ত্বের সঙ্গে যোগ করা লাগতেছে। তাহলে ক্যাশ ডেবিট হলো 1 লক্ষ টাকা, সেলস ক্রেডিট হলো মালিকানার সত্ত্বের সঙ্গে 1 লক্ষ টাকা। এরপর আমাদের পরবর্তী অংশ কস্ট অফ গুডস সোল 80,000 টাকা। কস্ট অফ গুডস সোল মানে হলো ব্যয়, এই ব্যয়টা মালিকানার সত্ত্ব থেকে মাইনাস হয়, এই যে মাইনাস। আর অপরদিকে ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে আমাদের ইনভেন্টরি কোথায়, যে ইনভেন্টরি, ইনভেন্টরি থেকে 80,000 টাকা ডেবিট হলে যোগ হইতো, কিন্তু ক্রেডিট যেহেতু আছে এ কারণে আমাদের মাইনাস হবে, এই যে ক্রেডিট মানে এখানে হলো মাইনাস। তাহলে দিন শেষে দেখো এই ট্রানজেকশনটাতে যে ক্যাশে 1 লক্ষ টাকা বাড়ছে, ইনভেন্টরি থেকে 80,000 টাকা কমছে, দিন শেষে দেখো অ্যাসেট পাশে 20,000 টাকা যোগ হয়েছে। আর অপরদিকে এই জায়গায় দেখো মালিকানা সত্ত্বের সঙ্গে 1 লক্ষ টাকা যোগ হয়েছে, 80,000 টাকা মাইনাস হয়েছে। তাহলে দিন শেষে দেখো 20,000 টাকা মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ হয়েছে। তো দিন শেষে দেখো ওই আমাদের অ্যাসেট পাশেও 20,000 টাকা যোগ হয়েছে, মালিকানা সত্ত্ব পাশেও 20,000 টাকা যোগ হয়েছে। বোঝা গেল? সেম একই ভাবে আমাদের 6 নাম্বারটা বসাইতে পারবে আশা করি। 7 নাম্বারটা দেখো, এখানে 7 নাম্বার যে ট্রানজেকশনটা আছে, তুমি হচ্ছে টাকা পাইছো, তাহলে তোমার ক্যাশ ডেবিট কত টাকা, 1,80,000 টাকা। কার কাছ থেকে পাইছো, অ্যাকাউন্ট পে, অ্যাকাউন্ট রিসিভেবল, সে তো তোমার সম্পদ ছিল, সে সম্পদ এখানে তোমার কমে যাচ্ছে, এই যে 1 লক্ষ টাকা, সরি 2 লক্ষ টাকা কমে যাচ্ছে। এখন তুমি যে 20,000 টাকা ছাড় দিলা, মানে এটা তোমার যে ব্যয় হলো, সে ব্যয়টা দেখো এই যে মালিকানা সত্ত্ব থেকে, এই যে দেখো এখানে মাইনাস হচ্ছে, মালিকানা সত্ত্ব থেকে এখানে তোমাকে মাইনাস করে দেখাতে হচ্ছে। তাহলে দিন শেষে দেখো এখানে 2 লক্ষ টাকা মাইনাস হয়েছে অ্যাসেট থেকে, এখানে 1,80,000 টাকা যোগ হয়েছে, দিন শেষে কিন্তু 20,000 টাকা মাইনাস হয়েছে টোটাল সম্পদ থেকে। আর অপর দিকে দেখো মালিকানা সত্ত্ব থেকেও কিন্তু 20,000 টাকা মাইনাস হয়েছে। তাহলে তুমি যখন হচ্ছে প্রত্যেকটা ট্রানজেকশনের ব্যবহার বুঝতে পারবা যে কখন কোনটা ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে, তাহলে দেখবা ইজিলি ওই জিনিসটা বসাইতে পারবা। 8 নাম্বারটা দেখো, প্রিপেইড রেন্ট, এটা হলো ডেবিট। এই যে ডেবিট হওয়ার কারণে কিন্তু এই যে আমরা যোগ করে রাখছিলাম, এখন ওইটা হয়ে গেছে ক্রেডিট, কত টাকা, 5,000 টাকা। এই যে দেখো এখানে আমরা মাইনাস করছি। তোমরা কখনো মাইনাস দিয়ে লিখবা না, এভাবে ব্রাকেটে দিবা, ঠিক আছে? তাহলে মাইনাস হয়ে গেছে। অপরদিকে রেন্ট, এটা হলো কি এক্সপেন্সেস, এটা তোমার জন্য ব্যয়। আর এই ব্যয়টা মালিকানা সত্ত্ব থেকে কমে যায়, এই কারণে আমরা কি করব, মালিকানা সত্ত্ব থেকে ওই টাকাটা মাইনাস করব। ঠিক এই জায়গায় আরেকটা ঘর বাদ গেছে, সেটা হলো কমেন্টস এর ঘরে কি লিখবা, মালিকানা সত্ত্ব যদি বাড়ে অথবা কমে, কেন বাড়লো, ক্যাপিটালের কারণে 5 লক্ষ টাকা বাড়ছে, কারণে কমেন্টস এর ঘরে তুমি ক্যাপিটাল লিখবা। এখানে 20,000 টাকা বাড়ছে, কেন বাড়ছে, এখানে মূলত আমাদের কেন বাড়লো, সেলস ডিসকাউন্টের জন্য না, আচ্ছা রিভেনু কারণে। আচ্ছা রেভেনু, রেভেনু কথাটা লিখলেই হবে। এখানে কেন 20,000 টাকা বাড়লো, ওই রিভেনুর কারণে বাড়ছে, জাস্ট ওখানে রিভেন্যু দিয়ে দিবা। এখানে হলো কেন 50,000 টাকা বাড়ছে, এটা 6 নম্বরে কি আছে, 6 নম্বরে ওই সেলস, সেলস এর কারণে বাড়ছে অথবা রিভেন্যুর কারণে বাড়ছে, এভাবে দিবা। মানে এক কথা আয়ের কারণে বাড়ছে, ব্যয়ের কারণে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। এরপর দেখো 20,000 টাকা কেন মাইনাস হয়ে গেছে, এক্সপেন্সেস, তুমি এখানে ওই এক্সপেন্সেস এর নামও লিখতে পারো, সমস্যা নাই। পরবর্তীতে কেন 5,000 টাকা মাইনাস হলো, ওই এক্সপেন্সেস এর কারণে। দিন শেষে যখন তোমরা যোগ করবা, ক্যাশের যোগ হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের যোগ হবে, ইনভেন্টরির যোগ করতে হবে, ফার্নিচার যোগ করতে হবে, তারপরে ইকুইপমেন্টের যোগ করতে হবে, প্রিপেড যেটা জয়টা ঘর থাকবে যোগ করতে হবে। তাহলে এখানে ব্রাকেটে দেওয়া সেগুলো মাইনাস করতে হবে, যেগুলো ব্রাকেট থাকবে না সেগুলো প্লাস। তাহলে যোগ বিয়োগ করে এই যে প্রত্যেকটা ঘরের ব্যালেন্স বের করতে হবে, এবং প্রত্যেকটা ঘরের ব্যালেন্স যোগ করে এরকম ঘরে তোমাকে দেখাতে হবে যে না তোমার যোগফল কত। এখানে 5,65,000 অ্যাসেটের যোগফল, সেম অনুরূপ ভাবে তোমার দায় এবং মালিকানা সত্ত্বর পাশের যোগফল 5,65,000 টাকা বের হবে, যেটা অনেকেরই বের হয়েছে। তাহলে তুমি যদি জাবেদা করতে পারো, জাবেদা থেকে তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘর কয়টা হবে। এই জন্যই তোমাদের বললাম যে পারো পারো না পারো নাই, অ্যাটলিস্ট ঘর গুলো কাটো ভাই। তুমি ঘর কাটা পারতেছো কিনা, তাহলে তোমরা যারা ঘর কাটতে পারতেছো না, ঘর তুমি তখনই কাটতে পারবা যখন তুমি প্রত্যেকটা ট্রানজেকশনের জাবেদা বলতে পারবা বা ধরতে পারবা। আর প্রত্যেকটা ট্রানজেকশনের যদি জাবেদা ধরতে পারো বলতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটিস, কোনটা এক্সপেন্সেস, কোনটা রেভিনিউ, কোনটা ড্রয়িং বা ইটিসি।
তাহলে সেই অনুসারে তুমি ইজিলি ঘর কাটতে পারবা। আর এটা ইজি মানে তোমার আয়ত্তে নিয়ে আসার জন্য তোমাকে অবশ্যই আমি যে লেকচার শিটটা দিয়েছি সেই লেকচার শিট থেকে জিনিসগুলো বুঝে নিতে হবে। এই লেকচার শিটে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝাই দিয়েছি। এই লেকচার শিট থেকে বুঝে নিতে হবে, এরপর তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি তো শিখাই দিলাম, এখন প্র্যাকটিস যখন করতে যাবা হাতে গোনা দুই একটা এন্ট্রিতে এভাবে সমস্যায় পড়বা। আমরা এখন পরবর্তী যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো দুই একটা এন্ট্রি আমি শুধু বুঝাই দেবো, ঠিক আছে? তো এখন এই ক্লাসটা যারা করবা, এতক্ষণ ধরে যারা করলাম প্রায় 1 ঘন্টার মতো একটা কোশ্চেন সলভ করতে গেলে আসলে এমনই যাবে, যদি একদম একদম হাতে কলমে ধরে যদি করাই দিতে চান। তাহলে অনেক সময় একটা কোশ্চেনে বলবে অ্যাকাউন্টিং সামারি তৈরি করো, তাহলে সেই অ্যাকাউন্টিং সামারির চিত্রটা হবে এমন, ঠিক আছে? শেষে এভাবে যোগ করে দেখাতে হবে। এজন্য তুমি চাইলে ইচ্ছে মতো একদম ঘর কেটে মানে এই যে কলামের ঘর একদম লাইন বরাবর শেষ করে দিতে পারবে না। তোমাকে এমন ভাবে ঘরগুলো কাটতে হবে যাতে করে শেষের দিকে এবার এরকম করে দিতে পারো, দেখতে সুন্দরও দেখা যায়, তোমাকে পারফেক্ট মার্কও দিবে। বোঝা গেল? এ কারণেই প্র্যাকটিস যদি না করো কখনোই তুমি বুঝতে পারবে না তোমার আসলে ঘরের র গুলা কত দূরে যাবে, মানে দাড়ি গুলো কত দূরে যাবে। দাড়ি যদি বেশি দূরে টানলা কিন্তু দেখলা এখানে শেষ হয়ে গেছে, তাহলে বাকিগুলো দেখবে এক্সট্রা থাকবে, দেখতে খারাপ দেখা যাবে। এই জন্যই বললাম অ্যাটলিস্ট ঘর কাটো। বসা পারো কি না পারো সেটা পরবর্তীতে পারবা, ঠিক আছে? আসো পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা, আমরা দ্রুত যাবো এখন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, মোহাম্মদ এন্টারপ্রাইজ বা এন্টারপ্রাইজ একই কথা, যে যার মতো বুঝতে পারো। কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন, কমপ্লিটেড মানে অলরেডি সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে? ফলোইং ট্রানজেকশন মানে নিম্নোক্ত বা এই বছরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ইন মার্চ 2011 সালে মার্চ মাসে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো। ও এখানে জুলাই দেওয়া আছে, তাহলে এখানে মার্চ না এখানে জুলাই করে দিতে হবে। এটা আমি আসলে এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা অল ডিপার্টমেন্ট 11-তেও আছে, এই কোশ্চেনটা আবার কোন জানি একটা ডিপার্টমেন্টে 2016 সালেও কিন্তু আছে, একই কোশ্চেন, ঠিক আছে? তাহলে 1 তারিখে দেখো, ওই যে দেখো, দ্য ওনার্স সোল্ড, মালিক বিক্রি করে ফেলছে হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, তার ব্যক্তিগত বিনিয়োগ। ব্যক্তিগত বিনিয়োগ বলতে সেটা হতে পারে গাড়ি, সেটা হতে পারে মোটরসাইকেল, সেটা হতে জমি, যেখানে সেখানে সে তার টাকা বিনিয়োগ করে রাখতে পারতো বা রাখছিল, সেটা বিক্রি করছে। বিক্রি করে সেই টাকা 1,50,000 টাকা ব্রিং মানে নিয়ে আসা, এটা পাস ফর্মে বা পাস পার্টিসিপল ফর্মে আছে ব্রোথ ইন অ্যাজ এ ক্যাপিটাল, মানে টাকাটা আনিত হয়েছে, এটা মানে কিন্তু আনিত, এটা আমি বাংলায় লিখে দিতেছি। ব্রিং মানে আনা, আর এটা মানে হলো আনিত, ব্রোথ মানে আনিত। তার মানে মালিক তার ব্যক্তিগত 1,50,000 টাকার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট সেল করছে, এবং সেইটা থেকে সে মূলত ওই 1.5 লক্ষ টাকায় অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে সে নিয়ে আসছে। এখন ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় আছে, এই যে ব্রোথ ইন অ্যাজ এ ক্যাপিটাল টাকা, দেখো এই ট্রানজেকশনটা দেখো, ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল টাকা 1 লক্ষ, এই যে দেখো জাবেদা কিন্তু দুইটা হয়ে যাবে, ভেঙে যাবে জাবেদা। আমি এখন এইটারই এই জায়গাটা শেখার মতো আছে, এই জিনিসটা আমি তোমাদের শেখাই দিতেছি। তাহলে মালিক তার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট বিক্রি করে এজ এ ক্যাপিটাল হিসেবে 1 লক্ষ টাকা নিয়ে আসছে, তাহলে যখন আমরা জাবেদা দিব আমরা দেখবো প্রতিষ্ঠানে কি কি আসলো, ক্যাশ আসলো, ক্যাশ ডেবিট কত টাকা, 1.5 লক্ষ না 1 লক্ষ, বলো দেখি, এটাই বুঝতে হবে। বলো, ক্লাসে যারা আছো একটু রেসপন্স করো তো, বলো আমি এখানে 1 লক্ষ টাকা লিখবো না 1.5 লক্ষ টাকা লিখবো? যারা ক্লাসটা লাইভে দেখতেছো কমেন্ট করো দেখি, এটা শেখার মতো আছে। তাহলে একজন মালিক, সে হলো তার পার্সোনাল ইনভেস্টমেন্ট বিক্রি করে ফেলছে, করে সে 1.5 লক্ষ টাকার ওই ইনভেস্টমেন্টটা বিক্রি করছে। সে কি 1.5 লক্ষ টাকা ব্যবসায় নিয়ে আসছে, না কিছু টাকা রেখে কিছু টাকা নিয়ে আসছে? তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু এমন ছিল যে সে মূলত 1.5 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট বিক্রি করছে এবং সম্পূর্ণ টাকাটা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে। যখন সম্পূর্ণ টাকাটাই নিয়ে আসছে তখন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু 1.5 লক্ষ টাকায় বাড়ছে, কারণ 1.5 লক্ষ টাকা ডেবিট, আর অপরদিকে ক্যাপিটাল আমাদের ওই 1.5 লক্ষ টাকা ক্রেডিট করতে হবে। কিন্তু সেম জিনিসটাই আছে
সুন্দরভাবে এভাবে বলবে, মানে যে টাকা বিক্রি করছে সেইটা নিয়ে আসেনি, বরঞ্চ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তখন এই জায়গায় তোমাকে 1 লক্ষ টাকা ডেবিট ক্রেডিট করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে এই জিনিসটা, যেটা প্রতিষ্ঠানে আসলো, ক্যাপিটাল আসলো, এটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে বসাবো? এই জিনিসগুলো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে বসাবো? ওকে, দেখো, এই যে এই জিনিসটা, যেটা মালিক 1 লক্ষ টাকা নিয়ে 1.5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তো আমরা তো জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল এল যোগ ওই, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের এইটা জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, তার মানে কি অ্যাসেটের এইদিকে ক্যাশ নামে একটা ঘর থাকবে, সেই ঘরে কিন্তু 1.5 লক্ষ টাকা বসবে। আর অপর দিকে দেখো ওনার সিকিউরিটির ওইদিকে ক্যাপিটাল কিন্তু আমরা 1.5 লক্ষ টাকা বসাবো। তাহলে তুমি যদি জাবেদাটা পারো, তাহলে দেখো খুব ইজিলি, তুমি খুব ইজিলি এইটার হচ্ছে, এটা মুছতেছে না কেন? আচ্ছা থাক, সমস্যা নেই, তাহলে খুব ইজিলি দেখো তুমি এখানে হলো অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি প্রভাব পড়বে সেটা কিন্তু তুমি ইজিলি লিখতে পারবা অথবা বলতে পারতেছো ইজিলি। ঠিক আছে? তাহলে সেম একই ভাবে পরবর্তী যে ট্রানজাকশন গুলো আছে, আচ্ছা আমাদের হচ্ছে ওই যে এটা কাজ করতেছে না। আচ্ছা সমস্যা না, আমরা পরবর্তী গুলোতে যাই। তাহলে এখানে দেখো পরবর্তী যে ট্রানজাকশন গুলো আছে সেই ট্রানজাকশন গুলো দেখো ইজি, ওই আগে যেগুলো করছো সেগুলোই কিন্তু এখানে বলা আছে, যে তুমি হচ্ছে রেন্ট হচ্ছে পেইড করছো, হাউস রেন্ট পেইড করছো, তাহলে ওই তো রেন্ট এক্সপেন্সেস ডেবিট, আর অপর দিকে তোমার ক্যাশ ক্রেডিট। সেম একই ভাবে পরবর্তীতে দেখো যে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, তুমি হচ্ছে 60,000 টাকা মার্চেন্ডাইজ ক্রয় করছো। তাহলে এই কোশ্চেনটা তুমি পিরিয়ডিকে করবা না পারপেচুয়ালে করবা? এই যে দেখো প্রশ্নে দেখো সেলস রিলেটেড ট্রানজাকশনে ওই সেম সেলস এরও টাকা দেওয়া আছে, কস্টের টাকা দেওয়া আছে, তার মানে এই যে পার্সেস যে তুমি 4 তারিখে যে পার্সেস করলা, এইটার তোমার জাবেদা কি হবে? তাহলে এই যে 4 তারিখে যে তুমি পার্সেস করছো, এখানে ঘরে বসার কারণে এই জিনিসগুলো আসতেছে না। আচ্ছা এবার ইজিলি আসবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের যে 4 নম্বর ট্রানজাকশনটা আছে সেই 4 নম্বর ট্রানজাকশনটা দেখো, যে পার্সেস গুডস থাকে সচরাচর, কিন্তু এখানে বলা আছে পার্সেস মার্চেন্ডাইজ। তাহলে এই গুডস মানেও যা, মার্চেন্ডাইজ মানেও অলমোস্ট তাই, যদিও ইংরেজি মিনিংস আলাদা আছে, কিন্তু তোমরা এখানে হলো মার্চেন্ডাইজ মানে ওই পণ্য ধরবা। পণ্য না ধরে এখানে জাস্ট এটা আসলে মজুদ পণ্য ধরবা, আর এর বাংলাটা আসলে মজুদ পণ্য ধরবা, বা আসলেই তাই, মার্চেন্ডাইজ মানে হচ্ছে মজুদ পণ্য। ঠিক আছে? তাহলে তুমি এখানে সরাসরি মজুদ পণ্য কিনছো, প্রশ্নে তোমার বলেই দেওয়া আছে। তাহলে যখন কোনো প্রশ্নে এরকম পার্সেস রিলেটেড জায়গায় মার্চেন্ডাইজ পার্চেস করা হয়েছে, তাহলে তুমি তখন সরাসরি ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট করে দিতে পারবা। ইনভেন্টরি ডেবিট করে দিতে পারবা, ফর ক্যাশ মানে ক্যাশে করছো, তার মানে এখানে এখানে এই যে ক্যাশ ক্রেডিট করে দিতে পারবে কত টাকা? 60,000 টাকা। তাহলে এই যে জাবেদাটা যখন তুমি দিতে পারবা, এই জাবেদাটা যখন তোমার হয়ে যাবে, এই যে তুমি জাবেদা দিয়ে দিছো, তাহলে অটোমেটিক্যালি দেখো তুমি এইটার কিন্তু এটাও করতে পারবা, তুমি এইটার দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশনেও বসাইতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে এ ইকুয়াল এল যোগ ওই, তাহলে এগুলো আবার বারবার করে দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি তুমি পারবা। এই যে দেখো এখানে তোমার কি হয়েছে, ইনভেন্টরি ডেবিট হয়েছে, তার মানে অ্যাসেট পাশে ইনভেন্টরি নামে তোমার একটা কিন্তু ঘর থাকে, সেখানে 60,000 টাকা বাড়বে।
এরপর ক্যাশ ক্রেডিট, এখানে তুমি ক্যাশে করছো ক্যাশ ক্রেডিট, তাহলে দেখবা সেম 60,000 টাকা ক্যাশ পাস থেকে মাইনাস হবে, দিন শেষে দেখবা জিরো ইফেক্ট। এই পাশ থেকে 60 মাইনাস, সম্পদ কোনো বাড়েও না কমে নেই, মালিকানা সত্ত্ব তো বাড়েও না কমে নেই, তার মানে কি জিরো ইফেক্ট। বোঝা গেল? তাহলে এভাবে প্রত্যেকটা ট্রানজেকশন যদি তুমি জাবেদা করা জানো, তোমাকে আর আটকাইতে হবে না। তাহলে এখানে আমি আরো কয়েকটা ট্রানজেকশনের জাবেদা তোমাদের করে দিতেছি, যেগুলো সমস্যায় পড়বা দ্রুত আমি করে দেই, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবা। আর ছক তো দেওয়া আছে। এই দেখো 10 তারিখে ব্রো মানে ধার করা, ব্রোয়েট মানে তুমি ধার করেছো বা করেছিলা কোন এক সময়। তাহলে তুমি ধার করেছিলা টাকা ফ্রম, টাকা হচ্ছে 60,000 টাকা ফ্রম ঢাকা ব্যাংক এন্ড সাইন্ড এ নোট পেয়েবল। তুমি ঢাকা ব্যাংক থেকে 60,000 টাকার ঋণ নিয়েছো এবং একটা নোট পেয়েবল সাইন করে আসছো। তাহলে তুমি এই ঘটনাটাকে কোশ্চেন করো, এর ফলে তোমার প্রতিষ্ঠানে কি হলো? তোমার প্রতিষ্ঠানে কিন্তু ক্যাশ বাড়লো কত টাকা? 60,000 টাকা, কারণ তোমার প্রতিষ্ঠানে 60,000 টাকা ঋণ বাবদ টাকা আসছে, এ কারণে ক্যাশ ডেবিট করবা। আর ঠিক এই যে টাকা তুমি নিয়ে আসলে, যে এটা মানে ধার নেওয়া, বড় মানে ধার, ধার করা বা ধার নেওয়া এমন আর কি। ঠিক আছে, তাহলে তুমি ঢাকা ব্যাংক থেকে ধার নিছো, এটা লিখে নেই, এটা লিখে দেই। ধার করা অবলিক ঋণ নেওয়া। ঠিক আছে, এটা আমি সুন্দর করে সাজায় দিব নি, তোমাদের যার যেটা বুঝতে সমস্যা হয়েছিল সেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি যখন হচ্ছে মানুষের কাছ থেকে ঋণ নিবা, মানুষ তো তোমাকে ফ্রিতে টাকাটা দিয়ে দিবে না। তোমার প্রতিষ্ঠানে টাকা আসছে 60,000 টাকা, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ওই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। এখন এ কারণে তুমি নোট পেয়েবল সাইন করছো, তাহলে তুমি চাইলেই এইটাকে নোট পেয়েবল নামে ক্রেডিট করতে পারো, কারণ তোমাকে এই নোট পেয়েবলটা পরিশোধ করতে হবে, আজ হোক কাল হোক পরিশোধ করতে হবে, এই কারণে নোট পেয়েবল ক্রেডিট। অথবা তুমি এখানে ডেট কথাটাও লিখতে পারবা, কারণ তুমি এটা ঋণ নিছো। এটা তুমি কিভাবে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাবা? ওই সেম বিষয়টা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে গেলে আমরা জানি আমাদের এ ইকুয়াল এল যোগ ওই। তাহলে আমাদের ক্যাশের ঘরে টাকা আছে 60,000 টাকা, স্বাভাবিকভাবে ক্যাশের ঘরে 60,000 টাকা যোগ করব। আর অপর দিকে নোট পেয়েবল অথবা ডেট, এটা হলো কি আমাদের লাইবিলিটিস, তাহলে লাইবিলিটিস এর পাশে 60,000 টাকা যোগ হবে। তাহলে দিন শেষে দেখো অ্যাসেট লাইবিলিটিস যে পাশেই বলো না কেন, তোমার টাকা কিন্তু 60,000 টাকা বাড়তেছে। বোঝা গেল? সেম একই ভাবে সেম ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা এর আগেও আমরা করলাম, এটাও এর আগে আমরা করছি, তার মানে এইটা আমরা করি নাই, এইটা একটু শিখাই দিই, তারপর আর কিন্তু লাগবে না। আচ্ছা, এই জিনিসটা শিখাই দিতেছি এখানে, যে এইটা আমরা কিভাবে জাবেদা করব। দেখো, নর্মালি মনে করো এই জিনিসটা নাই, নর্মালি মনে করো এই ট্রানজেকশনটা, এই জিনিসটা নাই, তাহলে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 21, তাহলে 21 সালে আমরা 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছি, তার মধ্যে থেকে 5,000 টাকার পণ্য ফেরত আসছে। তাহলে পণ্য বিক্রি করছো, সেটা ফেরত আসছে, তাহলে পণ্য বিক্রি করলে আয় হয়, আর পণ্য ফেরত আসলে সেটা কি হয়? আয় হ্রাস হয়। তাহলে আয় যে কারণে হ্রাস হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেলস রিটার্ন, মানে বিক্রয় ফেরত। এখানে আমি দিয়ে দিতেছি, বাংলায় লিখে দিতেছি যে বিক্রয় ফেরত। তাহলে যে মজুত পণ্যটা আমরা বিক্রয় করছিলাম সেটা ফেরত আসছে, তাহলে ওইটার কারণে আমাদের 5,000 টাকা আয় কমে গেছে। ঠিক আছে, তাহলে সেলস রিটার্ন আমাদের ডেবিট 5,000 টাকা, আমাদের আয় কমে গেল 5,000 টাকা। এখন আমরা যখন পণ্যটা বিক্রি করছিলাম সেটা যদি নগদে বিক্রি করে থাকি, যে লোক আমাদের 5,000 টাকার পণ্য ফেরত দিছে তাকে তো আমাদের 5,000 টাকা আবার কি করতে হবে? ব্যাক করে দিতে হবে। তাহলে যখন সেলস রিটার্ন আসে ইন ক্যাশে, তখন আমরা এখানে ক্যাশ ক্রেডিট করব। যখন ইন ক্যাশে আমাদের সেলস রিটার্ন আসে তখন আমরা ক্যাশ ক্রেডিট করব, যেহেতু আমাদের এখানে ধারে পণ্য বিক্রি করছিলাম, তো স্বাভাবিকভাবে যার কাছ থেকে মানে যে আমাদের কাছ থেকে পণ্য কিনে নিয়েছিল তার কাছ থেকে তো আমরা টাকা পাইতাম 1 লক্ষ টাকা, তাই না? তাহলে সে 5,000 টাকার পণ্য ফেরত দিছে, তার মানে কি সে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এ কারণেই আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা লিখবো।
অ্যাকাউন্ট রিসিভেবল সম্ভবত, আচ্ছা, রিসিভেবল আমাদের এখানে ক্রেডিট করতে হবে কত টাকা? 5,000 টাকা। এর মানে হলো আমরা কারো কাছ থেকে 1 লক্ষ টাকা পাই, তার কাছে পণ্য বিক্রি করছিলাম, সে আবার পণ্য ফেরত দিছে, তার মানে আমাদের আয় হ্রাস হয়েছে, এ কারণে আমাদের আয় হ্রাসটা ডেবিট। যার কাছ থেকে টাকা পাইতাম সে 5,000 টাকার পণ্য ফেরত দিছে, তার মানে কি তার কাছ থেকে আর 5,000 টাকা পাবো না। এই কারণে আমাদের হলো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম। এখন যেহেতু এটা পারপেচুয়াল সিস্টেমে, এই কারণে যে পণ্যটা উনি ফেরত দিছে সেই পণ্যটার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। তাহলে এখন তোমরা নিজেরাই বলো, 5,000 টাকার পণ্য বিক্রি করছিলাম, যেটার মূল্য ছিল হচ্ছে হলো 4,000 টাকা, সেটা যখন ফেরত আসছে, তাহলে আমাদের আয় থেকে ওই 5,000 টাকা মাইনাস হয়েছে, কিন্তু গুদাম ঘরে কত টাকার পণ্য আসতেছে? 4,000 টাকার পণ্য আসতেছে। এই কারণেই মূলত আমরা এই জায়গায় এই 4,000 টাকার জন্য জাবেদা দিব। 4,000 টাকার জন্য কিভাবে জাবেদা দিব? এই 4,000 টাকা আমাদের গুদাম ঘরে এসে ঢুকবে। এ কারণেই সেলস যখন রিটার্ন হয়, তখন গুদাম ঘরে আমাদের পণ্য আবার পুনরায় 4,000 টাকার পণ্য আসে। এ কারণেই 4,000 টাকার মজুদ পণ্য এখানে বাড়বে। আর অপরদিকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কারণ আমরা তো 5,000 টাকার পণ্য বিক্রি করতে পারলাম না, তাহলে ওর পিছনে যে 4,000 টাকা ব্যয় হয়েছিল সেই ব্যয়টাও কমে যাচ্ছে। আর ব্যয় কমলে ওটাকে আমরা ক্রেডিট করে দেখাবো 4,000 টাকা। এই জিনিসটা যারা বুঝবে না পারলে মুখস্থ করে না। তাহলে যখন আমরা পার্সেস মানে সেলস করি, আমরা 75,000 টাকা জাবেদা দিই। যদি ক্যাশে করি, ক্যাশ ডেবিট 75,000 টাকা, সেলস ক্রেডিট 75,000 টাকা, আর অপরদিকে কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা, ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা, কারণ আমাদের ইনভেন্টরি 60,000 টাকা কমে যায়। যখন ওই পণ্যটা আবার ফেরত আসে, তখন আমাদের আয় কমে যায়, এই কারণে সেলস রিটার্ন ডেবিট করে ফেলি। অপরদিকে আমাদের হলো অ্যাকাউন্ট রিসিভেবল কমে যায়, এই কারণে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করি। আর যে পণ্যটা ফেরত আসলো ওটা গুদাম ঘরে আবার ঢোকে, এই কারণে আমাদের মজুদ পণ্য বেড়ে যায়। আর যে পণ্যটা আমরা বিক্রি করছি ওর ক্রয় মূল্য বাবদ ব্যয় যেহেতু কমে যায়, এই কারণে কস্ট অফ গুডস সোল্ড টাকা আমরা ক্রেডিট করে দেই। এখন এই জিনিসটা আমরা কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাবো? এখন এই জিনিসটা আমরা যেভাবে দেখাবো এখানে দেখানো আছে, আমি ওই ওই জায়গা থেকে তোমাকে দেখা দিতেছি তোমাদের। এটা হলো 25 তারিখ। আচ্ছা, 5,000 টাকা কোথায়? আচ্ছা, আমি এটা শেষ করতে পারিনি, এটা তাহলে আমি পুরাটা ক্যালকুলেশন করে তারপর শেষ করে দেখাবো নি। আচ্ছা, এখানে নাই, কিন্তু আমি এখানে তোমাদের একদম ইনস্ট্যান্ট দেখাই দিতেছি। এই যে এই ট্রানজেকশনটা, তাহলে আমরা তো এইটা জানি যে আমাদের হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল এল যোগ আমাদের ওই, এ তো ঘর থাকে তাই না? সেলস রিটার্ন, এই যে সেলস রিটার্ন, এটা তোমার আয় না ব্যয়? এটা তোমার মূলত আয় হ্রাস করে, এটা ব্যয় না কিন্তু, এটা আমার আয় হ্রাস করে। তাহলে আয় যখন হয় মালিকানার স্বত্বের সঙ্গে যোগ হয়, তাহলে সেলস রিটার্নের কারণে মালিকানার স্বত্ব কি হবে? কমে যাবে 5,000 টাকা। এই যে 5,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে, তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে 5,000 টাকা, এই যে 5,000 টাকা মাইনাস হয়েছে। ইনভেন্টরি ডেবিট হয়েছে 4,000 টাকা, যেটাকে ইনভেন্টরি ডেবিট হয়েছে 4,000 টাকা, অ্যাসেটের পাশে তো ইনভেন্টরি থাকে। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হয়েছে, মানে ব্যয় কমে গেছে 4,000 টাকা, এই যে 4,000 টাকা ব্যয় কমে যাওয়ার কারণে এটা মূলত মালিকানার স্বত্বের সঙ্গে যোগ হবে। তাহলে দিন শেষে এখানে দেখো, যদি তোমরা মাইনাস করো, প্লাস মাইনাস যদি করো, দেখবা মাইনাসে বেশি 1,000 টাকা বেশি মাইনাস হয়েছে। তাহলে তোমরা এই জিনিসটা না লিখে মালিকানার সত্ত্ব থেকে সরাসরি 1,000 টাকা মাইনাস লিখতে পারবা। আর অপর দিকে আমাদের হচ্ছে যে অ্যাসেটের ঘর আছে সেটার ব্যবহার তো আমরা দেখালাম। তাহলে এই ট্রানজাকশনটার কারণে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব কি পড়বে? আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব পড়বে আমাদের হচ্ছে মালিকানার সত্ত্ব থেকে 1,000 টাকা মাইনাস হবে টোটালে, কারণ 5,000 টাকা মাইনাস হচ্ছে, 4,000 যোগ হচ্ছে, তার মানে দিন শেষে 1,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের ইনভেন্টরি বাড়তেছে 4,000 টাকার, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে 5,000 টাকা। এভাবেই মাইনাস হয়ে আমাদের দেখো দিন শেষে এই পাশ থেকেও 1,000 টাকা মাইনাস হচ্ছে, তার মানে কি উভয় পাশ থেকে 1,000 টাকা মাইনাস হওয়া মানে কি উভয় পাশে সেম প্রভাব পড়তেছে। এটাই মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন। যদি তোমরা এভাবে বসাও, বসালেই দেখবা তোমাদের সব জিনিসে হয়ে যাচ্ছে। তোমাদের এই জিনিসগুলো যদি তোমরা এভাবে বসাও, দেখবো প্রত্যেকটা জিনিস হয়ে যাবে, কোনো সমস্যা করবে না। তাহলে এই ছিল হচ্ছে এই এই ট্রানজেকশন বা এই এই অঙ্কটার সমস্যা।
এখন এই ট্রানজাকশনটাতে আরেকটা সমস্যা ছিল, সেটা হলো এই যে এখানে দেখো পরবর্তী যেগুলো আছে সেগুলো তো তোমরা পারবা। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে এই যে আমরা চারটা করে ফেললাম, ঠিক আছে। এরপর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ওইটাই আমি এখানে করে দেখাইনি। তো ওই জিনিসটা তোমাদের এখানে করে দেখাতে হবে, তো ওইটা আমি একটু ইনস্ট্যান্ট করে দেখাই। দেখার পর লাস্টের যে অঙ্কটা আছে সেটা দুইটা আছে, কিন্তু একটা দেখালেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, কয়েকটা ট্রানজেকশন দেখালেই হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন তোমাদের প্রুফ করতে বলবে তখন তোমরা এইভাবে প্রুফ করবা, এই যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা এখন এটা প্রুফ করব। আচ্ছা, এটা একটু নিচে নিয়ে আসি, তাহলে তোমাদের প্রুফ করতে ইজি হবে। তাহলে আমরা এইটা জানি, আমরা জানি এ ইকুয়াল এল যোগ ওই, এই কথাটা লিখবো। লিখে তোমরা এখানে ঘর গেড়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। এই যে দেখো আমি ঘর কাটলাম। তাহলে এই জায়গাটাতে দেখো যতগুলা অ্যাসেট আছে, এই যে যেমন ক্যাশ, এই যে ক্যাশ প্লাস, এরপর মনে করো এটা হচ্ছে সম্ভবত মেশিনারি, যেটা সামথিং এমন হতে পারে, যেটাই হোক না কেন। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল, এই জিনিসগুলো এভাবে যোগ করে দেখাতে হবে। এরপর কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে দায় পাশে, এই দায় পাশে অ্যাকাউন্ট পেয়েবল। এরপর আরো কি আছে, নোট পেয়েবল আছে, নোট পেয়েবল আছে। এরপর এখানে কি আছে, মালিকানা সত্ত্ব আছে, অর্থাৎ ওই ক্যাপিটাল আছে। তাহলে এদের দেখো জের কত, তাহলে এই যে দেখো 2,10,000, 2,10,000 প্লাস 1,00,000, 10,000, 10,000 যোগ, এরপর 60,000, 60,000 টাকা, যেহেতু সব যোগ হচ্ছে যোগ করে ফেলবো। এরপর হচ্ছে আমাদের দায় পাশে কত টাকা, দায় পাশে এখানে 1,00,000। এরপর হচ্ছে নোট পেয়েবল আছে 1,00,000 টাকা, এভাবে আমাদের এখানে যোগ করতে হবে। মালিকানা সত্ত্ব দায় পাশে কত, দায় পাশে এখানে হলো 1,40,000 টাকা। তাহলে এই যে এবার দেখো টোটাল যোগ করো, টোটাল যোগ করলে এখানে আমাদের 2,41,000 আর 60,000 হচ্ছে 3,01,000, তার মানে হলো 3,11,000 টাকা। এই তো, দিয়ে ক্লোজ করে দিতে হবে। এই ডাবল জেড টানলে ক্লোজ হয়ে গেল। সেম এখানেও, এখানেও দেখো উভয় পাশ যখন আমরা যোগ করবো, আমরা তো জানি যে এল প্লাস ওই যোগ হয়। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এই পাশেও দেখো 3,11,000 টাকা যোগফল হয়ে যাচ্ছে। সেম এইটাও ক্লোজ করে দেখাতে হবে। অর্থাৎ এই জায়গায় যেটা ক্লোজ করে দেখানো হয়েছে, এই জায়গায় ক্লোজ করে দেখানো যাবে না। যখন তোমাকে এই ধরনের কোনো কোশ্চেনের কথা বলবে তখন তুমি এভাবে অ্যাকাউন্টিং সামারিটা করবা, এরপর এভাবে অ্যাকাউন্টিং এর কোশ্চেনটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। ইলিয়াস, বুঝতে পারছো ট্রানজাকশন গুলা? ইলিয়াস, বুঝতে পারছো? আচ্ছা, এই দেখো 3 নম্বর ট্রানজাকশন, দেখো 3 নম্বর ট্রানজাকশনটা আর হচ্ছে 4 নম্বর ট্রানজাকশনটা, এখানে 3 এবং 4 নম্বর যে সমস্যাটা আছে এগুলো কিন্তু একই, 3 এবং 4 কিন্তু একই। এগুলোর হচ্ছে সলভ আমি এখনো রেডি করিনি, সলভটা দিয়ে দিবনি। তোমরা অনেকেই করছো, অনেকে ঠিকভাবে করছো, আমি ওটা দেখছি। যেমন তৃষা করছে, ও ঠিকভাবে করছে, ইলিয়াস করছে, অনেকটা ঠিকভাবে করছে। হ্যাঁ, এখানে একটা সলভ করছে, আমি বাকিটাও সলভ করে তোমাদের দিবনি। এই দুইটা কোশ্চেনে কিছু বলার আছে, স্পেশালি 1 নম্বর ট্রানজেকশনটাতে, এই জায়গা ট্রানজেকশনটাতে কিছু বোঝানোর আছে, এবং এইটাতেই তোমরা সমস্যায় পড়বা, এই ট্রানজেকশনটাতে। তাহলে এই ট্রানজেকশনটাতে কি সমস্যা আছে, এই ট্রানজেকশনে দুইটা ঝামেলা আছে। এখানে দেখো 1 তারিখে কেউ যদি ব্যবসা শুরু করে, নতুন একটা ব্যবসা, তখন এই অ্যাকাউন্ট পেয়েবলটা আসলে ক্যাপিটাল থেকে মাইনাস করে দেখাতে হয় না। যেমন মনে করো 1 তারিখে কেউ অ্যাকাউন্ট পেয়েবল নিয়ে ব্যবসা শুরু করলো, মানে ধারে পণ্য কিনে নিয়ে ব্যবসা শুরু করছে, তার আর অন্য কোনো মূলধন নাই। সে মনে করো যে জাস্ট হচ্ছে মানুষের কাছ থেকে হলো পণ্য কিনে নিয়ে ব্যবসা শুরু করছে, কিচ্ছুই নেই তার কাছে মনে করো। তাহলে তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের জাবেদা এইটা হয়ে যাবে যে পারচেস 1 তারিখেই, ওইটাই পারচেস, মূলধন নাই।
পারচেজ ডেবিট, আর অপর দিকে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এটাই কিন্তু দেখাতে হবে। মানে কোনো একজন ব্যবসায়ী মনে করো যে ধারে 40,000 টাকার পণ্য কিনে ব্যবসা শুরু করলো, তাহলে ওর ওইটার কিন্তু জাবেদা এইটা হবে। হিসাব করে দেখো, তার তো মূলধন নাই, এই কারণে ক্যাপিটাল হওয়ার প্রশ্নই আসে না, যতই 1 তারিখে ব্যবসা শুরু করুক না কেন। তাহলে 1 তারিখে নতুন ব্যবসা যদি শুরু করে, সেম একই ভাবে সে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে ক্যাশ ডেবিট হয়, আর অপর দিকে ওই ডেট বা ঋণ হিসাব কিন্তু ক্রেডিট হয়। কিন্তু এই প্রশ্নটাতে, এই ধরনের প্রশ্নতে তুমি অ্যাকাউন্ট পেয়েবলটা টোটাল ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে তোমাকে ইকুয়েশন মিলাইতে হবে। কেমনে মিলাইতে হবে সেটা আমি বলে দিতেছি, এটা জাবেদা কি কি হবে সেটা আগে বলে দিই। এটাতে একটু কাহিনী আছে। মনে করো যে কেউ একজন একটা ব্যবসা শুরু করছে, মনে করো এই প্রথম অংশটা থেকে আমরা কিছু জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, এইটাই নিয়ে আসি। এটা একটু দেখানোর মতো আছে, একটা জিনিস দেখানোর আছে, শেখানোর আছে। এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। এই ট্রানজেকশনটা কেন অন্যভাবে আমরা লিপিবদ্ধ করব, এর আগে যেদিন আমি ক্লাস নিছিলাম সেই দিন একটু এই জিনিসটা বুঝাইতে গিয়ে তোমাদের অনেকের মাথায় ঢোকে না, ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই আজকের ক্লাসটা, পরবর্তী অংশটুকু একটু শুধু বুঝাই দিয়ে শেষ করে দেব। এখানে দেখো, এইটা জাবেদা তখন তো শিখালাম, জাস্ট এই জায়গায় নতুন করে অ্যাড করে দাও ডেট 50,000 টাকা। তাহলে কেউ একজন 1 লক্ষ টাকা ক্যাশ, ইনভেন্টরি 2 লক্ষ টাকা, ফার্নিচার 1 লক্ষ টাকা, ইকুইপমেন্ট 1 লক্ষ টাকা এবং ঋণ 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে ওইটা জাবেদা কি হবে? তখন ওইটা জাবেদা কিন্তু এইটা হবে, সবকিছু ডেবিট ডেবিট ডেবিট, ক্যাপিটাল কিন্তু ক্রেডিট। কিন্তু এই টাকার জন্য জাবেদা কি হবে? এই টাকার জন্য কিন্তু আমরা জাবেদা এইটা দেই ক্যাশ ডেবিট, তার মানে কি নতুন করে এখানে এই 50,000 টাকা যোগ হবে। আর অপর দিকে আমাদের কিন্তু এখানে এই ডিট নামে আমাদের হলো ঋণ ক্রেডিট করতে হবে, অর্থাৎ এখানে এভাবে 50,000 টাকা দেখাতে হবে। কিন্তু এই কোশ্চেনে আমরা ওই জিনিসটা করব না। এই কোশ্চেনে আমাদের এই জিনিসটা জাবেদা হবে এইটা। দেখো, এইটাই হলো কাহিনী, বুঝাইতে যাচ্ছে। ক্যাশ 1 লক্ষ টাকা ডেবিট, সাপ্লাইস 15,000 টাকা, এই যে দেখো দিতেছে ডেবিট, শুধু একটু মনোযোগ দাও, ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 30,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 30,000 টাকা। এরপর টুলস, এখানে হলো টুলস দেওয়া আছে 20,000 টাকা, এই যে 20,000 টাকা। এরপর আমাদের মোটর ভেহিকেল আছে 80,000 টাকা, আমরা মোটর ভেহিকেলও ডেবিট করব। এটা যদি তোমাকে নর্মালি জাবেদা করতে হয়, তাহলে যে মোটর ভেহিকেল ডেবিট করে এই যে ডেবিট করব। ঠিক আছে। এরপর কি আছে? অ্যাকাউন্ট পেয়েবল আছে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল তো ক্রেডিট, এই যে দেখো এখানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কত টাকা? 40,000 টাকা। এই যে এখানে 40,000 টাকা। তাহলে এই জায়গায় একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে এই ক্যাপিটাল কত এখানে হচ্ছে। এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল করে দেখো, যে তোমরা যদি এই জিনিসটা যোগ করো, এখানে 1,15,000, 30,000, 1,45,000, 1,65,000, 1,65,000 যোগ আমাদের 80,000, তাহলে এখানে কিন্তু 2,45,000 ডেবিট হয়েছে। এখানে কি হয়েছে? 2,45,000 ডেবিট হয়েছে। যদি অ্যাকাউন্ট পেয়েবলটা না থাকতো, গতদিন এই ক্লাসটা কিন্তু আমি বুঝাইছি, কিন্তু তোমরা অনেকেই বোঝো না। মনে করো এখানে অ্যাকাউন্ট পেয়েবলটা নাই, তোমাকে যদি এটা জাবেদা করতে বলে, তাহলে এই জিনিসগুলো সবগুলো ডেবিট, আর এখানে মূলধন হিসেবে কিন্তু
2,45,000 টাকা ক্রেডিট হবে। দেখো, খেয়াল করে দেখো, 2,45,000 টাকা ক্রেডিট হচ্ছে। তাহলে দিন শেষে দেখো, যখন অ্যাকাউন্ট পেয়েবলটা বসাবা, তখন এখানে দেখো 40,000 টাকা আবার ক্রেডিট হচ্ছে। কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল বাবদ আমরা কোনো কিছু কিন্তু ডেবিট করলাম না। এখন এখানে ঠিকই ক্যাশটা যোগ করলাম, এখানে কেন করতে পারবো না? এটাই হলো মেইন জায়গা বোঝার। এখন এই কোশ্চেনে কেন আমরা এখানে 2,45,000 টাকা না দেখায় 2,05,000 টাকা দেখাবো মূলধন, যেখানে এই কোশ্চেনটার আমরা যখন জাবেদা দিলাম 1 তারিখে, সেটা আমরা কি করলাম, সবগুলো ডেবিট গুলো যোগ করলাম এবং মূলধন বাবদ ওটা ক্রেডিট করে ফেললাম। কিন্তু ঋণ বাবদ আমরা ক্যাশ যোগ করলাম, কারণ আমাদের প্রতিষ্ঠানে আসলে ক্যাশ আসে। আর অপরদিকে ওইটা ঋণ, ওটা তো ঋণে দায়, ওটা আমরা দায় পাশেই দেখাই। তো এই যে এই জায়গায় কেন আমরা এই 5 লক্ষ টাকা থেকে এই 50,000 টাকা মাইনাস করে এখানে 4,50,000 টাকা দেখালাম না, আর এখানে 50,000 টাকা বাদ দিয়ে দেখালাম না? এটার একটা কারণ আছে। তাহলে ঋণ বাবদ এই যে 50,000 টাকা নিয়ে আসলাম, আমরা তো চাইলেই এখানে আমরা 4,50,000 টাকা বসাইতে পারতাম। এখানেও 50,000, 5 লক্ষ, এখানেও কিন্তু 5 লক্ষ, অঙ্ক তো হয়ে গেছে, অঙ্ক তো হয়ে গেছে। কিন্তু না, এই জায়গাটায় এই কাজটা করা যাবে না, কিন্তু এই জায়গাটা করা যাবে। এখন কেন, এইটার একটা সিম্পল ব্যাখ্যা দিতেছে। 1 তারিখে যখন কোনো ব্যবসা শুরু করা হয়, প্রত্যেকটা এন্ট্রি 2টা করে ডেবিট ক্রেডিট পক্ষে যে জাবেদা সেটাই কিন্তু হবে। সেক্ষেত্রে যখন ঋণ নিয়ে আসা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বেড়েছে, ক্যাশ তো নিয়ে আসছে, আবার ঋণের কারণে আবার ক্যাশ ডেবিট হবে। এবং এই কোশ্চেনটাই কিন্তু তোমাদের এইচএসসি তে আসে, এবং এইচএসসি তে বলে যে 1 তারিখে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো তখন তোমরা অধিকাংশ ছেলে মেয়ে টোটাল যোগফল 5 লক্ষ, সেটা থেকে 50,000 টাকা বাদ দাও, বাদ দিয়ে 4,50,000 টাকা লেখো, এবং তোমাদের মার্ক দেওয়া হয় না। তোমাদের এখানে কিন্তু মার্ক দেওয়া হবে না। এখানে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক যে সম্পদগুলো নিয়ে শুরু হয়েছে সেটাই 5 লক্ষ টাকা। বরঞ্চ এখানে ঋণ নিয়ে আসার কারণে ক্যাশ এখানে হবে 1.5 লক্ষ টাকা, অর্থাৎ অ্যাসেট পাশের যোগফল হবে 5,50,000 টাকা। সেম অনুরূপ ভাবে দায় এবং মালিকানার সত্ত্ব পাশের যোগ হবে 5,05,000 টাকা। অর্থাৎ এই প্রশ্নে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যোগফল 50,000 টাকা বেশি হবে অন্য অন্য যারা মাইনাস করে দেখাবে আর যারা দেখাবে না, এবং স্যাররা ওই 5,50,000 টাকাকে সঠিক হিসেবে কাটবে। কিন্তু এই প্রশ্নে, গতদিন আমি এইটা একটু তোমাদের রং বুঝাই দিছি, এখন এই প্রশ্নে কেন অ্যাকাউন্ট পেয়েবলের কারণে, বা এখানে যদি ডেটও থাকতো, ঋণও যদি থাকতো, কেন আমরা ক্যাশে যোগ করব না? এর বড় কারণ, এই ব্যবসা প্রতিষ্ঠানটা চলতি ব্যবসা প্রতিষ্ঠান, নতুন না, পুরাতন। এই যে দেখো এখানে বলছে গাজী প্রত্যয় ওনস গাজী রিপেয়ার সেন্টার। তাহলে গাজী প্রত্যয় নামে একজন ব্যক্তি, ওনস মানে মালিক অথবা তার মানে স্বত্বাধিকার অথবা অধিকারী, গাজী রিপেয়ার সেন্টার একটা মেরামত কারখানা। অন 31 ডিসেম্বর 2020 সালে উইথ দ্য ফলোয়িং লেজার ব্যালেন্স। 2020 সালে তার ফলোয়িং ব্যালেন্স গুলো হচ্ছে এগুলা। এবং ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2021, তার মানে আমরা 21 সালে এই ট্রানজেকশন গুলা, লেনদেন গুলো লিপিবদ্ধ করবো। তার মানে কি, উপরের যে হিসাবের ব্যালেন্স গুলা সেগুলো 2020 সালে। তার মানে যেটা, এই অ্যাকাউন্ট পেয়েবলের কারণে ক্যাশ আসছে, ইনভেন্টরি আসছে না, আসলে আমরা সম্পদ ধারে কিনছি না যাই কিনছি না কেন, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে গেছে। তাহলে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় এখানে অ্যাকাউন্ট পেয়েবল, ঋণ যেটাই আনা হয়েছে না, যেটাই থাকুক না কেন, যে ব্যালেন্সই থাকুক না কেন, ওই ব্যালেন্সটা অটোমেটিক্যালি সমন্বয় হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট এই কোশ্চেনটাতে তোমাদের টোটাল যে ডেবিট অংশটা, সেই ডেবিট অংশের যোগফল থেকে পেয়েবলের টাকাটা আলাদা করে তোমাদের ক্যাপিটাল বের করে দেখাতে হবে। আমি আশা করি বুঝাতে পারছি, কিন্তু তোমরা যদি না বুঝে থাকো কথাটা আবার রিপিট করে নিও। সেম প্রশ্ন, কিন্তু দুই ধরনের ব্যবহার তোমাদের করতে হবে।
এটা নিয়ে আমি আবার একটা ভিডিও দিব না, টেনশন নেওয়ার দরকার, এটা আমি এই যে সেভ করে রাখলাম। ঠিক আছে, আবার বুঝাই দিব না ছোট্ট করে। এবার আসো ট্রানজেকশন গুলোতে আসো। একই ট্রানজেকশন এখানেও যা আছে এইটাতেও সেম তাই আছে, আমি সরাসরি বলে দিতেছি। এই দেখো, পেইড রেন্ট ফর দ্য মান্থ জানুয়ারি, তার মানে কি রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। পার্সেস সাপ্লাইজ ফর ক্যাশ, তাহলে সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর হচ্ছে রিসিভ ক্যাশ টাকা 60,000 ফ্রম দ্য সার্ভিস রেন্ডার্ড। এই রেন্ডার্ড মানে হলো অনুবাদ করা বা প্রদান করা, আমি বাংলা লিখে দিতেছি, অনুবাদ বা প্রদান করা, সেবা প্রদান করা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো আমি সলভ করে সুন্দরভাবে দিয়ে দিবনি, তোমরা যারা পারো নাই করো নাই পুনরায় করবা ক্লাসটা দেখে দেখে। এই যে দেখো পার্সেস টুলস, তাহলে টুলস ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর দেখো বিল ফর সার্ভিস রেন্ডার টাকা 30,000 টাকা, তাহলে বিল রিসিভেবল ডেবিট, অপরদিকে আমাদের সার্ভিস রিভেনিউ ক্রেডিট। পার্সেস সাপ্লাইজ অন ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। রিসিভ এগেনাইজড 50% বিল অফ জানুয়ারি, তাহলে জানুয়ারি 14 তারিখে যে সেবা আমরা দিয়েছি 30,000 টাকা, তার এগেনস্টে আমরা 50% বিল পাইছি, তার মানে 15,000 টাকা, সরি 15,000 টাকা আমরা রিসিভ করছি, তাহলে ক্যাশ ডেবিট। আর অপরদিকে আমাদের ওই যে আমরা বিল রিসিভেবল ছিল সেই বিল রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। এরপর দেখো রিসিভ অ্যাডভান্স পেমেন্ট 20,000 টাকা ফ্রম এ ক্লায়েন্ট, যাকে আমরা পরবর্তী মাসে সার্ভ নেক্সট মান্থ অর্থাৎ পরবর্তী মাসে সেবা দেব, তাহলে এটা যাবে যাবে ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবং 30 নম্বর যে ট্রানজেকশনটা আছে সেটা বলা আছে যে পেইড ক্যাশ টাকা 5,000 ফর দ্য রেন্ট অফ মিস্টার গাজী রেসিডেন্ট, তাহলে মিস্টার গাজী উনি যে জায়গায় থাকে সেই জায়গার ভাড়া আমরা 5,000 টাকা পরিশোধ করছি ব্যবসার টাকা থেকে। এখন অনেকে এই জিনিসটা ভুল করবে, এই জিনিসটা জাবাদা দিবে রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট করা যাবে না, বরঞ্চ তোমাকে ড্রয়িং ডেবিট করতে হবে এবং ক্যাশ ক্রেডিট করতে হবে। এখানে মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া নয়, বরঞ্চ মালিকের ব্যক্তিগত থাকার জায়গার ভাড়া দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছিল জাবেদা। তাহলে এই জাবেদা গুলা আমি সুন্দরভাবে উপরে যেভাবে করাই দিলাম সেম ভাবে আমি করে এই পিডিএফটা কমপ্লিট করে তোমাদের দিতেছি, বাংলা ওয়ার্ড যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিতেছি। তোমরা যারা পারো নাই পরবর্তীতে অ্যান্সার না দেখে বাকি অংশটা করার চেষ্টা করবা, আর এখানে যেটুকু কারেকশন দরকার সবগুলো একই আমি সলভ করে দিতেছি। তাহলে দিন শেষে তোমাদের এতটুকু বলতে চাই যে এই 4টা কোশ্চেন প্রথম থেকে যারা ক্লাসটা করছো তারা যদি আসলে করে থাকো তাহলে বুঝতে পারবা যে তোমাকে প্রত্যেকটা ট্রানজেকশনের জাবেদা জানতে হবে। তুমি যদি জাবেদা জানো, এই জিনিসগুলো যদি জাবেদা জানো, জাবেদা থেকে তুমি হিসাব বলতে পারবা কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটিস কোনটা মালিকানা সত্ত্ব, সেই অনুসারে তুমি ঘর কাটতে পারবা। এবং এক একটা ট্রানজেকশন যদি তুমি বোঝো তাহলে সেই জিনিসগুলো ইজিলি এখানে বসাইতে পারবা। তাহলে কিভাবে বসাইতে হয় সেগুলো আমরা দেখাই দিলাম, স্বাভাবিকভাবে আরেকটু দেখো। পরবর্তী ক্লাসে আরো 3টা ক্লাস আমরা নেব, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর মূলত এখানে আমি প্রথম থেকে যেভাবে বসানো শিখালাম, যে এখানে দেখো পারচেস টুলস ইন ক্যাশ, তাহলে এখানে টুলস ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ওই জিনিসটা আমরা কিভাবে বসাবো, এই যে 11 তারিখ, তাহলে এই যে হলো 11 তারিখ, তাহলে ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশের ঘর থেকে 2,000 টাকা মাইনাস, টুলস ডেবিট, তাহলে টাকা ডেবিট হয়ে গেল। এভাবেই মূলত করে দেখাতে হবে। তো আচ্ছা ঠিক আছে, তো শেষ পর্যন্ত কারা কারা ক্লাসে থাকলাম এ বুঝতে পারছো ইলিয়াস? এখানে আর কোনোটা সমস্যা আছে? ইলিয়াস শেষ তো, মানে যেভাবে শেষ করতে চাইলাম সেভাবে তো শেষ করা গেল না যেহেতু সময় যাচ্ছে। আর কে আছো? রিপা আছো? বুঝতে পারছো রিপা? আচ্ছা, যারা অনলাইনে ক্লাসটা তোমরা দেখছো বা দেখবা, বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাইও। আর এই পিডিএফটার সমাধানটা আমি খুব সুন্দর করে বাংলা ওয়ার্ড যেটা যেটা দরকার বাকি অংশটা কমপ্লিট করে আমি তোমাদের দিয়ে দিতেছি। একই সঙ্গে আগামীকাল কোন 4টা কোশ্চেন করতে হবে সেই 4টা কোশ্চেন আমি দিয়ে দিতেছি। ইনশাল্লাহ কালকে আরো সুন্দরভাবে 1-2টা কোশ্চেন আমি সলভ করাই দেবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।